আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন যারা আজকের ক্লাসটা শুনছেন। তো আমরা আজকে উপস্থিত হয়েছি একটু ভিন্নতর একটা পরিবেশের কথা একটু চিন্তা করে। আমরা এখানে যারা আছি তারা সবাই আসলে হচ্ছে মেডিকেল কলেজে চান্স পেতে চাই। তো আমরা আ যদি বাংলাদেশের সবচেয়ে টপ লেভেলের কারা মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্টে চান্স পেতে চায়, এই সিরিয়ালটা হচ্ছে করি, তাহলে এই সিরিয়ালের মধ্যে সবার প্রথমে যাদের নাম থাকবে তারা হচ্ছে আসলে যারা সেকেন্ড টাইমার বা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিচ্ছে এই মানুষজন বা এই গ্রুপটা। কেন? কারণ আপনি এক বছরের মধ্যে অনেক কিছু করার সুযোগ থাকে বা আমরা অনেক কিছুই অনেকভাবে হচ্ছে চিন্তা ভাবনা করতে পারি। তারপরও আমরা কেন সেকেন্ড টাইম বেছে নিচ্ছি বা প্রিপারেশন নিচ্ছি, এটার একটা মাত্র অদম্য কারণ হচ্ছে আপনার চেয়ে বেশি আসলে মেডিকেলে চান্স পেতে কেউ চায় না। এবং আমি যদি একটা খুব সহজ কথা জিজ্ঞেস করি সবাইকে যে ভাই তুমি কোন মেডিকেল কলেজটাতে চান্স পেতে চাও, তাহলে আমি নিশ্চিত আজকের ক্লাসে যতগুলো স্টুডেন্ট ভর্তি আছে তারা প্রত্যেকেই, ঠিক আছে, একটা কথাই বলবে যে ভাইয়া আমি ঢাকা মেডিকেল কলেজে চান্স পেতে চাই। তাহলে আমরা যেহেতু ঢাকা মেডিকেল কলেজে সবাই চান্স পেতে চাই, কিন্তু আসলে সবাই তো চান্স পাওয়া সম্ভব না, তাই না? কারণ প্রতিটা সেশনে প্রায় লক্ষাধিক পরীক্ষার্থী পরীক্ষা দেয়, সেখানে মাত্র 220টা সিটের জন্য ফাইট করা, এটা আসলে একটা ট্রেমেন্ডাস, মানে আমি বলবো যে হচ্ছে আহ, একটা প্রতিযোগিতা যেখানে আসলে আপনার একটা ছোট্ট ভুল আপনাকে আপনার অভীষ্ট লক্ষ্য থেকে দূরে সরায় নিতে পারে। সেই রকম একটা কম্পিটিটিভ এক্সামে আসলে এখানে যারা উপস্থিত আছে আমার মনে হয় প্রত্যেকেই, কেউ 0.25, কেউ 1, কেউ 2 মার্কের জন্য, বা কেউ হয়তো বা হচ্ছে সিরিয়াল মিস্টেকের জন্য, যেটা ভয়াবহ, হয়তো সে মেডিকেলেই চান্স পেত, সিরিয়াল মিস্টেক করে যাওয়ার কারণে 3-4 মার্ক কমে গিয়ে হয়তো মেডিকেলে আসে নাই। তো এইরকম সিনারিওকে সামনে রেখেই কিন্তু আমার সামনে যারা আজকে বসে আছে তারা ক্লাসগুলো দেখতেছে। তার মানে আপনি আসলে হচ্ছে বাংলাদেশের সেই সমস্ত মানুষের মধ্যে পড়েন যারা মেডিকেলে সবচেয়ে বেশি চান্স পেতে চায়। এবং আমি বলবো যে আসলে আপনি এটাকে একটা সুযোগ বলেন, আপনি এটাকে একটা অপরচুনিটির বেস্ট অপরচুনিটি বলেন, আপনার দায়িত্ব হচ্ছে অপরচুনিটিটাকে সহজভাবে কিভাবে হচ্ছে আয়ত্তে আনা যায় সেই বিষয়ে কাজ করা। এবং আমি বলবো যে সিনারিওটা যদি এরকম হয়ে থাকে যে আগামী 1 বছর পর যখন আপনার মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্টের রেজাল্টটা দিবে এবং আপনি যখন নিজের পজিশনটা দেখবেন ঢাকা মেডিকেল সলিমুল্লাহ বা সোহরাওয়ার্দীতে অর বাংলাদেশের যে কোনো একটা বেস্ট মেডিকেল কলেজে, আমার মনে হয় যে এর চেয়ে অসাধারণ এবং এর চেয়ে অসাধারণ ফেরত আসা কামব্যাক যেটাকে আমরা বলি, সেটা আসলে সম্ভব না। ঠিক আছে? সো আমি বলবো আজকে থেকে আপনারা আপনাদের লক্ষ্যটা স্থির করে নেন। এবং আমাদের একটা ক্লাস অলরেডি হয়ে গিয়েছে, আমরা আজকের এই ক্লাসে আছি কেমিস্ট্রির ক্লাস নিয়ে, এবং কেমিস্ট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার সেটাকে নিয়ে আমরা আছি। বাট সবার প্রথমে যেই জিনিসটা খুব প্রয়োজন সেটা হচ্ছে নিজের মধ্যে এই উপলব্ধিটা আনা যে হ্যাঁ, আমি ঢাকা মেডিকেল কলেজ সলিমুল্লাহ সোহরাওয়ার্দীতে চান্স পেতে চাই। হ্যাঁ, আমি মানুষকে দেখিয়ে দিতে চাই যে যেটা আসলে একটা অ্যাক্সিডেন্ট ছিল, এই অ্যাক্সিডেন্টটা আসলে আমার লাইফকে কোনোভাবেই মানে ডিফাইন করতে পারে না যে আমি একটা খারাপ স্টুডেন্ট, আমাকে দিয়ে কিছুই হবে না, বরঞ্চ এটা আপনার জন্য একটা, আমি বলবো যে হচ্ছে দেখায় দেওয়ার সুযোগ, কামব্যাক করার সুযোগ যে আপনি আসলে কি এবং আপনার মধ্যে আসলে কি আছে। ওকে, সো আমার মনে হয় যে হচ্ছে যারাই এখানে আছেন প্রতিটা মানুষ আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, যেন আপনি আসলে মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্টে কিভাবে পড়েছেন এবং কিভাবে নেক্সটে আপনাকে পড়া লাগবে সেটার একটা আইডিয়া আপনি পেয়ে যান। ঠিক আছে? তো আমরা মোটামুটি হচ্ছে কিছু স্টুডেন্ট অলরেডি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা শুরু করি। ইনশাল্লাহ হচ্ছে আমরা আপনাদের আরও প্রশ্নের উত্তর দিতে থাকবো, আর এর মাঝে যদি কারো কোনো প্রশ্ন থাকে সাথে সাথে কমেন্ট সেকশনে করে ফেলবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখেন, ফার্স্ট টাইম সেকেন্ড টাইমের মধ্যে আসলে ডিফারেন্সের জায়গাটা আসলে যে পড়াশোনার জায়গায় যে খুব একটা অনেক বেশি ডিফারেন্স তা না। ডিফারেন্সটা আসলে হচ্ছে নিজস্ব পড়াশোনার যেই জায়গাটা আছে সেই জায়গাটাকে। তবে হ্যাঁ, এখানে আমাদের
স্টাইলে কিছু চেঞ্জ আসবে। যেমন আমরা আগে কিছু জিনিসকে অমিট করে যেতাম, এখন আসলে অমিট করার জায়গাটা নাই। এখন আপনাকে ইচ অ্যান্ড এভরি জিনিস যেগুলো ইম্পর্টেন্ট এবং কম ইম্পর্টেন্ট সবগুলা টপিকে পিক করতে হবে এবং আপনাকে সেগুলো সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে। ঠিক আছে, সো আমাদের ক্লাসগুলো এগুলো নিয়েই আসবে যে আপনি কি পড়বেন, কোথা থেকে পড়বেন, আগে কি পড়ার মানে দরকার ছিল আপনি পড়েন নাই, বা আসলে টেকনিক্সগুলো কি হবে। ঠিক আছে, সো আমরা স্টার্ট করি, দেখি কতখানি হচ্ছে আপনাদের জন্য সাজানো যায়। ওকে, আচ্ছা, মেডিকেল ভর্তি পরীক্ষা আপনাদের যেটা ভর্তি পরীক্ষা ছিল 2025, এখান থেকে দেখেন আপনাদের মনে আছে কিনা, মেলামাইন থেকে উৎপন্ন বৃক্কের জন্য ক্ষতিকর পদার্থের নাম কি। আমরা জানি এই যে এই টপিকটা পলিমারের যে টপিকসটা ছিল সেই টপিক থেকে এসেছিল, তাই না। আমরা জানি যে হচ্ছে পরমাণুর এই যে হচ্ছে জৈব যৌগ, এইটার প্রাচুর্যতার একটা কারণ ছিল হচ্ছে পলিমারকরণ, এবং সেখানে একটা টপিক ছিল হচ্ছে মেলামাইন, তাই না। এবং ওখানে এই কথাটা বলা ছিল যে মেলামাইন থেকে সায়ানোইউরিক অ্যাসিড উৎপন্ন হয়, যেটা মানুষের কিডনি বা বৃক্কর জন্য ক্ষতিকারক। তাহলে আপনাদের এই প্রশ্নটা ছিল হচ্ছে একদম বইয়ের ডিরেক্ট লাইন, যেটা মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্টে এসেছিল, এবং আমরা ক্লাসে যখন পড়িয়েছিলাম এই কথাটা আমরা ক্লাসে বলেছিলাম, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে মেডিকেল প্রশ্নেও ছিল। যে বিক্রিয়া যার সদৃশ্যপূর্ণ উচ্চতর অ্যালকেন, তার মানে আরোহ বিক্রিয়া, ঠিক আছে। তার মানে আমরা বলেছিলাম আরোহ বিক্রিয়া বা হচ্ছে এই যে উচ্চতর অ্যালকেন উৎপন্ন হচ্ছে, তার মানে কার্বনের নাম্বার হচ্ছে কিন্তু বা পরবর্তী কার্বন শিকলে হচ্ছে চলে যাচ্ছে, তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে কি আসবে, গ্রিগনার্ড নো, ডিকার্বোসিলেকশন কার্বন সংখ্যা কমায় দেয়, ক্রিমেনসেন বিজারক নো, তার মানে কি সেটা ছিল উডস বিক্রিয়া। ঠিক আছে, এটাও আমরা আপনাদেরকে ক্লাসে হচ্ছে কিছুটা আলোচনা করা হয়েছিল। FeCl3 আপনি দেখেই বুঝতে পারছেন এটা একটা অম্লীয় দ্রবণ, এবং আমরা এই জিনিসটা আসলে কোনটি শনাক্তকরণে ব্যবহার করি, ফেনলে গিয়ে আমরা পড়েছিলাম, তাই না। আমাদের অনেক কিছু ছিল, লিবারম্যান, ঠিক আছে, ফেরিক ক্লোরাইড সহ বিক্রিয়া, এগুলা কার জন্য ছিল, ফেনল শনাক্তকরণের জন্য। তাহলে এটার অ্যান্সার হচ্ছে এ। যে সকল রাসায়নিক দ্বারা খাদ্যদ্রব্য ফরমালিন আমরা জানি এক ধরনের কি ভাইয়া, এটা হচ্ছে এক ধরনের অ্যালডিহাইড, তাই না। ফরমালিন এক ধরনের কি ভাইয়া, অ্যালডিহাইড। তার মানে এই যে অ্যালডিহাইড বা কিটোন, তার মানে আমার যে হচ্ছে মূলক আছে, ঠিক আছে, এই মূলক শনাক্তকরণের জন্য আমরা কিছু বিক্রিয়ার নাম পড়েছিলাম, আপনাদের মনে আছে কিনা, 2,4-DNP, আমাদের মনে আছে কিনা। অ্যালডিহাইড আবার কিটোন পৃথকীকরণের জন্য ফেলিং দ্রবণ, ঠিক আছে, টলেন দ্রবণ, এগুলো আমরা ব্যবহার করেছিলাম। তাহলে এখানে কার নাম আছে দেখেন, এখানে আমার নাম আছে 2,4-DNP, তাহলে অ্যান্সার হচ্ছে সি। ঠিক আছে, মেডিকেল অ্যাডমিশন 2024, যেখান থেকে আমরা দেখেছিলাম ডেটলের মূল উপাদান, এটা আমাদের পড়ানোর একদম হচ্ছে ভিতর থেকে ছিল, যেটার অ্যান্সার হচ্ছে ক্লোরোজাইলিনল। নিচের কোন মূলকটি বেনজিন বলে, অর্থ প্যারা। আমরা পড়েছিলাম প্যারা অপোজিটটা মেটা, মেটা মানে মোটা মোটা, তার মানে যারা যারা মোটা মোটা ছিল সবই ছিল হচ্ছে আমার মেটা নির্দেশক, যেমন হচ্ছে CH, এটা একটু মোটা না, এই জন্য এটাকে আমরা বলেছিলাম মেটা নির্দেশক। এর সাথে দুইটা চিকনার কথা বলেছিলাম, এক চিকনা ছিল হচ্ছে সায়ানাইড, আরেকটা চিকনা ছিল হচ্ছে নাইট্রাইট। তাহলে এই তিনটা বাদে বাকি যেটাই থাকবে সেটাই হচ্ছে অর্থ প্যারা, তাহলে প্যারা ছিল হচ্ছে মিথিলিন মূলক। নিচের কোনটির কারণে পচা মাছে দুর্গন্ধ হয়। মাছের দুর্গন্ধ আমরা বলেছিলাম যে বেসিক্যালি এটা হচ্ছে আমার বিভিন্ন ধরনের অ্যামিনের কারণে হয়, তাই না। তার অ্যান্সার হচ্ছে সি, অ্যামিন। ডাও পদ্ধতিতে, ঠিক আছে, কোনটা উৎপন্ন করা যায়। ডাও পদ্ধতিতে আমরা তৈরি করেছিলাম হচ্ছে অ্যারোমেটিক অ্যালকোহলের একটা উপাদান যার নাম হচ্ছে ফেনল। ঠিক আছে, ওকে। নেক্সট, মেডিকেল ভর্তি পরীক্ষা 2023, সেম টাইপের কোয়েশ্চেনই ছিল যেগুলো আমরা পড়েছি। কোনটিতে অ্যালকোহল অ্যাসিড উভয় কার্যকারীমূলক আছে, তাই না। তাহলে আমরা নর্মালি হচ্ছে যদি দেখি এইটা ফিউমারিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা শুধুমাত্র হচ্ছে COOH, ঠিক আছে, এই মূলকটা পাই, ঠিক আছে, দুইটা মূলক আসে না। ম্যালাইকের ক্ষেত্রেও সেম, ঠিক আছে, এটা হচ্ছে আমার সিস আর এটা হচ্ছে আমার ট্রান্স, মনে আছে না ভাইয়া, এগুলো আমরা হচ্ছে ফার্স্ট টাইমেও পড়েছিলাম, তাই না। অক্সালিক অ্যাসিডের ক্ষেত্রে আমার হচ্ছে COOH মূলকটাই আছে। তাহলে ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে আমার মনে আছে কিনা, এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা
আমার আলোক সক্রিয় যৌগ, তাই না? এবং এই আলোক সক্রিয় যৌগের মধ্যে একটা হাতের মধ্যে ছিল OH আর নিচের হাতটার মধ্যে ছিল COOH। তাহলে কোনটাতে অ্যালকোহল অ্যাসিড দুইটাই মূলক আছে? ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, খুব সোজা প্রশ্ন, তাই না? ফর্মালডিহাইড এবং পটাশিয়াম একত্রে উৎপন্ন হলে কি পাওয়া যায়? তাহলে এটার আমার অ্যান্সার ছিল হচ্ছে মিথাইল অ্যালকোহল। ঠিক আছে, ওকে। নিচের কোনটি আলোক সক্রিয়? ওই যে সেম কোশ্চেন, আলোক সক্রিয়তা আমরা আজকে পড়ব, তখন আমরা এই জিনিসটা অ্যান্সার করব। আপাতত আমরা এই অ্যান্সারটা হচ্ছে একটু দেখে রাখলাম। তাহলে অ্যান্সারটা হচ্ছে ডি। কেন ডি? এটা আমরা যখন ক্লাসে আলোচনা করব তখন আপনাদের সাথে আমরা আবার আলোচনায় আসব। কোন জৈব যৌগে হাইড্রোজেন অ্যাটম নাই? ঠিক আছে, তাহলে হাইড্রোজেন অ্যাটম নাই এই যে জায়গাটা অ্যালডোল ঘনীভবন ক্লিবেন্সিন বিজারক থেকে আসছে। যখন আমরা হচ্ছে পড়ব তখন আমরা এই জিনিসটা হচ্ছে দেখব। ঠিক আছে, ইথাইল আয়োডাইড এবং পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়ায়, ঠিক আছে, কোনটা উৎপন্ন হয়? ঠিক আছে, আয়োডোফোন বিক্রিয়া, সেই জায়গা থেকে আমার উৎপন্ন হবে হচ্ছে ইথানল। এটা একটা নামী বিক্রিয়া। আমরা যখন ইনশাল্লাহ ক্লাসের মধ্যে যাব আমরা বলবো কিছু নামি দামি বিক্রিয়ার কথা, যেগুলো আপনাকে একটু জানতে হবে। ঠিক আছে, কোন যৌগটি জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে না? দেখেন এই যে এই যৌগটার নাম আছে CH2CH5। আমি এই CH2CH5 এই ধরনের কোনো যৌগ আসলে আপাতত আমার হচ্ছে দেখার সৌভাগ্য হয় নাই আসলে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমার উত্তর হচ্ছে এ। ওকে, তাহলে আলটিমেটলি এই টাইপের প্রশ্নগুলো আমার মোটামুটি হচ্ছে বিভিন্ন সালের ভর্তি পরীক্ষায় আসছে, যেগুলো আমরা মোটামুটি আমাদের যেটা রেগুলার পড়া ছিল সেটা দিয়েই হচ্ছে উত্তর করা সম্ভব। এখন আমরা আমাদের পড়াশোনায় আসব। তাহলে প্রথম টপিক যেটা, সেটাই চলে আসি। সবাই প্রথম পেজটা বের করেন। ওয়ালাইকুম আসসালাম সোমনুর এবং রুহি। ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন হবে। হ্যাঁ, আচ্ছা, প্রথমে যে কথাটা আছে সেটা হচ্ছে জৈব যৌগ। তাহলে আমরা যে কোনো একটা পদার্থ বিভিন্ন ধরনের হচ্ছে মৌল থেকে উৎপন্ন হয়, তাই না? বিভিন্ন যৌগ বিভিন্ন মৌলের সমষ্টি। তাহলে জৈব যৌগের মধ্যে আসলে কি আছে? আমরা জানি জৈব যৌগ মানেই হচ্ছে কি কার্বন, তাই না? তাহলে কার্বন অবশ্যই থাকবে, সেটার সাথে যে কোনো জিনিস থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, আপনার হচ্ছে নাইট্রোজেন থাকতে পারে, সালফার থাকতে পারে, ফসফরাস থাকতে পারে, হ্যালোজেন থাকতে পারে। ঠিক আছে, তাহলে এই কথাটা জাস্ট একটু দাগায় রাখা হয়েছে, এটা একটু মাথায় রাখবেন। নেক্সট যে জিনিসটা আমাকে জানতে হবে সেটা হচ্ছে এই জৈব যৌগের একটু ইতিহাস। আমার প্রথম যেটা, সেটা একটা বিজ্ঞানীর নাম আপনি পাবেন, সে বিজ্ঞানীর নাম হচ্ছে বার্জেলিয়াস। তাহলে উনি 1808 সালে সর্বপ্রথম, ঠিক আছে, জৈব এবং অজৈব যৌগের নামকরণ করেন। তিনি কি বলেন যে যেগুলা প্রাণী দেহ থেকে আসে, তার মানে সজীব দেহ থেকে আসে, সেগুলো হচ্ছে জৈব যৌগ। আর যেগুলো নির্জীব দেহ থেকে আসে, ঠিক আছে, সেগুলোর নাম হচ্ছে অজৈব যৌগ। ঠিক আছে, তার মানে যার মধ্যে প্রাণ আছে, সজীব, সেই জিনিসটাকে তিনি বলেন হচ্ছে আমার জৈব যৌগ। তাইলে প্রাণের উপস্থিতি, ঠিক আছে, প্রাণের উপস্থিতি, এই যে মতবাদটা, এই মতবাদটার নাম হচ্ছে প্রাণ শক্তি মতবাদ, এবং এই মতবাদটা দেওয়া হয় হচ্ছে 1815 সালে। ঠিক আছে, তাহলে সর্বপ্রথম জৈব অজৈব নামকরণ 1808 সালে, প্রাণ শক্তি মতবাদ হচ্ছে 1815 সালে। উভয় ক্ষেত্রে বিজ্ঞানীর নামটা কি? বার্জেলিয়াস। কিন্তু তাহলে এইটা স্ট্যাবলিশ হলো প্রাণী জৈব। কিন্তু দেখা গেল কি 1828 সালে বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার, ঠিক আছে, উনি দুইটা রাসায়নিক যৌগ থেকে, একটার নাম অ্যামোনিয়াম ক্লোরাইড, আরেকটার নাম লেড সায়ানাইড, এই দুইটা পুনর্বিন্যাসকরণের মাধ্যমে একটা যৌগ উৎপন্ন করে ফেলেন, যেটার নাম হচ্ছে ডাই অ্যামোনিয়াম কার্বাইড, যেটাকে আমরা বলি হচ্ছে ইউরিয়া। এখন ইউরিয়া কোত্থেকে আসতো? চিন্তা করা হতো ইউরিয়া আসতো হচ্ছে ইউরিন থেকে। ইউরিন কে দেয়? মেশিন না। ইউরিন কে দেয়? আমি দেই। কে দেয়? আপনি দেন। কে দেয়? গরু দেয়। ঠিক আছে, তার মানে এই যে হচ্ছে প্রাণী, তারা দেয় ইউরিন। তাইলে চিন্তা করা হইতো যেহেতু ইউরিন প্রাণী থেকে আসে, তাহলে ইউরিন থেকে যে ইউরিয়া পাওয়া যায় সেটা হচ্ছে একটা জৈব যৌগ। কিন্তু ধারণা গেল ভুল হয়ে, দেখা গেল কৃত্রিম যৌগ থেকেও ইউরিয়া প্রস্তুত করা যায়। এবং এই তত্ত্বের উপর চিন্তা করে প্রাণশক্তি মতবাদ ভুল প্রমাণিত হয়ে গেল। এবং এই যে হচ্ছে তত্ত্বটা থেকে, সেখান থেকেই ফ্রেডরিক ভোলারকে বলা হলো হচ্ছে কি, সেখান থেকেই ফ্রেডরিক ভোলারকে বলা হইল জৈব রসায়নের জনক।
ঠিক আছে? তাহলে আমরা কিছু স্লাইড নিয়ে আসছি। আসলে এই যে পুরো গল্পটা, এই পুরো গল্পটার যদি আমি আপনাকে সারাংশ বলি তাহলে এই পেজটা, কেউ যদি কিছুই না পড়তে চান পেজটা পড়বেন, ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, তাহলে দেখেন, সজীব পদার্থ থেকে প্রাপ্ত যৌগই হচ্ছে জৈব যৌগ। 1808 সালে কে বলেছেন? বার্জেলিয়াস। সজীব উদ্ভিদ প্রাণীদেহ থেকে রহস্যময় শক্তি, প্রাণ শক্তি, 1815 বার্জেলিয়াস। কিন্তু পরীক্ষাগারে জৈব যৌগ প্রস্তুত করে ফেললেন ফ্রেডরিক ভোলার 1828, এবং এই জন্য তাকে বলা হয় হচ্ছে জৈব রসায়নের জনক। ঠিক আছে, তাহলে এই কথাগুলো আমাকে একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, ওকে, নেক্সট টপিকে চলে আসেন। দেখেন, আমার বিভিন্ন বইতে কিছু কথাবার্তা বলা আছে, তাইলে আমি যখন একটা বই পড়বো, দেখেন ফার্স্ট টাইম সেকেন্ড টাইমের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে নো স্টোন বি আনটার্ড। ঠিক আছে, আপনি কোনো কিছুই, কোনো চেষ্টায় আপনারা এখন আর বাকি থাকবে না, সব দেখে ফেলবেন। ঠিক আছে, কিছুই বাদ দেওয়া যাবে না, আপনাকে সব দেখতে হবে। একটু সুবিধা কি? সুবিধা হচ্ছে আপনি এইখানে যদি কোনো ফাঁকিবাজি না করে থাকেন তাহলে আপনি আপনার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন, কারণ আপনার একটা নির্দিষ্ট সময় আছে। ঠিক আছে, সো আমরা এইবার কোনো কিছুকে আর বাদ দিবে না। ওকে, ঠিক আছে রিমন, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, মাসুম বিল্লাহ। ওকে, তাহলে আমরা দেখি, দেখেন বলা আছে ইউরিয়া তৈরি হয় সমানুকরণ বিক্রিয়ার মাধ্যমে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা প্রথম কথা। ইউরিয়ার গলনাঙ্ক হচ্ছে 133 ডিগ্রি সেলসিয়াস, সূচনাঙ্ক 135 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এবং বিজ্ঞানী কোলবে 1845 সালে ইথানোয়িক অ্যাসিড তৈরি করেন। তাহলে ইথানোয়িক অ্যাসিডের আবিষ্কারকের নাম কি? কোলবে। এবং রাসায়নিক জনক বলা হয় কাকে? বিজ্ঞানী ল্যাভোইসিয়ারকে। এটা আমরা ক্লাস 8-9-এও পড়ে আসছি। ঠিক আছে, তাহলে ছোট ছোট কথা, যেহেতু অন্যান্য স্যারের বইতে আছে একটু ইতিহাস, আমরা একটু ইতিহাসটা জেনে নিলাম। ঠিক আছে, নেক্সট টপিক। এইবার আসো, এই যে জৈব যৌগ গঠন, এটার যে বললাম সংখ্যা অনেক বেশি, দ্যাট মিনস প্রাচুর্যতা। এই প্রাচুর্যতার কয়টা কারণ আছে? 3টা। ঠিক আছে, আমি এটাকে মনে রাখি হচ্ছে এইভাবে, ক্যাপস। ওকে, তাহলে জৈব যৌগের প্রাচুর্যতার কারণ কয়টি? 3টি। কয়টি? 3টি। কয়টি? 3টি। ঠিক আছে, তাহলে ক্যা দিয়ে কি? ক্যাটেনেশন। ঠিক আছে, ক্যা দিয়ে কি? ক্যাটেনেশন। ঠিক আছে, পতে কি? পলিমারকরণ। শতে কি? সমানতা। ঠিক আছে, মেডিকেলে যেখানেই 3 সেখান থেকে প্রশ্ন করাটা ইজি, তাই না? তাহলে ক্যাটেনেশন, পলিমার, সমানতা, ক্যাটেনেশন, পলিমার, সমানতা। তাহলে আপনাকে কখনো জিজ্ঞেস করে ফেলতেই পারে, এটার উত্তর দেন। জৈব যৌগের প্রাচুর্যতার কারণ 9 কোনটি? কোনটা হবে অ্যান্সার? ফার্স্ট প্রাচুর্যতার কারণ 9 কোনটি? ভেরি গুড। তাহলে ক্যাপসের ক ক্যাটেনেশন, প পলিমারকরণ, স সমানতা, নাই কোনটা? উদ্দায়িতা। অ্যান্সার হচ্ছে সি। ঠিক আছে, তাহলে আমরা মেডিকেলে যখন পড়ব বা পরীক্ষার কোয়েশ্চেন সলভ করব, এই কথাগুলো মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, এখন দেখেন এই যে ক্যাটেনেশন, এই ক্যাটেনেশনের আবার 2টা শর্ত আছে, এগুলো অন্য বইয়ে আছে, আমরা একটু মনে রাখবো। এদের যোজনী অবশ্যই 2 বা 2 এর অধিক হইতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম কথা, যোজনী হইতে হবে কত? 2 বা 2 এর অধিক। ঠিক আছে, এবং এই মৌলগুলার নিজস্ব যে সমযোজী বন্ধন শক্তি আছে, এইটা অন্য মৌলের সমযোজী বন্ধন শক্তি অপেক্ষা বেশি হইতে হবে। ঠিক আছে, তার মানে নিজেদের মধ্যে যে সমযোজী শক্তি বা বন্ধন শক্তি আছে সেটার মান কি লাগবে? বেশি লাগবে। ঠিক আছে, এই কথাটা মনে রাখবো। ওকে, তাহলে নিজেদের বন্ধন শক্তির মান লাগবে কি? বেশি। ঠিক আছে, ওকে, তাহলে প্রথম কথা হচ্ছে যোজনী লাগবে 2 বা তার বেশি, আর নিজেদের বন্ধন শক্তি লাগবে অন্যের চেয়ে বেশি। শেষ। ঠিক আছে, ক্যাটেনেশনের 2টা শর্ত শেষ। ওকে, নেক্সট দেখেন, আমরা এই ক্যাটেনেশনের একটা প্রকৃষ্ট উদাহরণ বলা হয় কাকে? এই যে এইটাকে, ফুলারিন্স। ঠিক আছে, এই ফুলারিন্স সম্পর্কে আপনাকে জানতে হবে। ঠিক আছে, তাহলে 1985 সালে এই ফুলারিন্সটা আমার হচ্ছে বিজ্ঞানী ফুলারিন আবিষ্কার করেন। এই যে ফুলারিন্স, এটার বিভিন্ন ধরনের হচ্ছে আমার রূপভেদ থাকতে পারে। ঠিক আছে, এবং এক একটা রূপভেদে 30 থেকে 70টি পর্যন্ত কার্বন পরমাণু থাকে। যে লাইনগুলো আমি বলছি এগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, এর মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় 32, 50, 60 এবং 70। ঠিক আছে, এখন দেখেন সবচেয়ে কমনেস্ট যেটা, ঠিক আছে, বুকমিনস্টার ফুলার নির্মিত যেটা C60, এই যে দেখেন এইটা,
এইটার আণবিক যে গঠন আছে সেটা অনেকটা হচ্ছে কিসের মতো, সেটা অনেকটা হচ্ছে ভূগোল আকৃতির গম্বুজের মতো, ঠিক আছে। এই জন্য C60কে বুকমিনস্টার ফুলারিন বা বাকিবল বলা হয়, ঠিক আছে। তাহলে এই কথাটা মনে রাখবো। এবং ওইখানে যে সংকরণটা আছে সেটা হচ্ছে sp2 সংকরণ, এবং এখানে যেহেতু 60টা কার্বন আছে তার মানে এইটার যে আণবিক ভর হবে কার্বনের একটা যদি 12 হয় 60টা হবে 720, ঠিক আছে। তাহলে দেখেন মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্টে আপনাকে এই কথাগুলো জানতে হবে। তাহলে আপনাকে জিজ্ঞেস করবে ক্যাটেনেশনের প্রকৃষ্ট উদাহরণ কোনটি, ফুলারিন্স, ঠিক আছে। এই ফুলারিন্সে টোটাল কতগুলো পর্যন্ত কার্বন পাওয়া যেতে পারে, 30 থেকে 70টি। কমনগুলোর নাম কি, 32, 50, 60, 70। কোনটিকে বুকমিনস্টার ফুলারিন বা বাকিবল বলা হয়, C60। এই বুকমিনস্টার বা বাকিবলের আণবিক ভর কত, 720। কেন, কারণ এটা C60, ঠিক আছে। পড়া শেষ, ওকে। তাহলে এই ছোট ছোট কথাগুলো আপনাকে একটু কষ্ট করে মাথায় রাখতে হবে, ঠিক আছে, ওকে। নাও নেক্সট আপনাকে জিজ্ঞেস করতে পারে এই যে ভাই কার্বন, এই কার্বনের ক্যাটায়নেশনের সফলতার কারণ কি, এই কথাটা মনে রাখবেন। কার্বন কার্বন বন্ধন শক্তির উচ্চ মান, ঠিক আছে। তাহলে কার্বনের ক্যাটায়নেশনের সফলতার কারণ কি ভাইয়া, কারণ হচ্ছে কার্বন কার্বন বন্ধন শক্তির উচ্চ মান, ঠিক আছে। তাহলে এই কথাগুলো আমাকে একটু মাথায় রাখতে হবে। এগুলো কিন্তু ডিরেক্ট কোয়েশ্চেন, আপনি দেখেছেন জৈব জগতে যে প্রশ্নগুলো হয়েছে খুব যে ক্রিটিক্যাল কোয়েশ্চেন আসছে তা কিন্তু না, একদম বইয়ের ডিরেক্ট লাইন, কোনটার বিক্রিয়া কি, কোনটার কারণ কি, ঠিক আছে, এগুলোই আসছে, ওকে। সো আপনি কিন্তু খুব একটা যে চিন্তা করে উত্তর দিতে হচ্ছে তা না, বাট বইয়ের লাইন সম্পর্কে আপনার একটু আইডিয়া রাখতে হবে, ঠিক আছে ভাইয়া, ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ সমনুর, পদ্মাবতী, ঠিক আছে, মন্দিরা দাস, ঠিক আছে, ওকে। এইবার আসেন হচ্ছে এগুলা আমরা যে কথাগুলো বললাম এই কথাগুলো একটা ছোট্ট স্লাইডের মধ্যে আমরা নিয়ে আসছি। আপনি যদি এই স্লাইডটা একবার একটু গো থ্রু করেন আমার মনে হয় যে ইনশাল্লাহ আপনার পুরো ফুলারিন্সটাই পড়া হয়ে যাবে, ওকে। আচ্ছা নেক্সট দেখেন পলিমারকরণের কথা বলা হয়েছে। আমরা জানি পলিমার মানে কি, যে একটা নির্দিষ্ট কার্যকারীমূলক সম্পন্ন জৈব যৌগকে যখন অনেকগুলা একই ধরনের জৈব যৌগ মিলে যেই বড় একটা অণু গঠিত হয় সেটাই হচ্ছে কি পলিমার, ঠিক আছে। পলিমার আমাদের একদম লাস্ট পোর্শনে আসবে, তো আমরা ওইটাকে তার জন্যই রেখে দিচ্ছি, ঠিক আছে। এইবার আসেন তাহলে জৈব আর অজৈব যৌগের পার্থক্য কি। এইখানে টোটাল দেখেন প্রায় হচ্ছে 9টা পার্থক্য আছে। আমাদের মেডিকোতে যখন আমরা পড়ি ভাইয়া তখন আমরা অলওয়েজ ট্রাই করি কি একটু কম পড়তে, তাই না। কিভাবে কম পড়া যায়, কম মানে কিন্তু এটা না যে খালি সিলেক্টিভ পড়বো, কম মানে হচ্ছে সিলেক্টিভলি টেকনিক্যালি কম পড়বো, যেন একটা টপিক যদি আমি পড়ি তাহলে যেন ওই টপিকটা সম্পর্কে আমার আইডিয়া আসে। যেমন আমি যখন জৈব যৌগ পড়বো তখন আমি কয়েকটা শব্দ বা লেটার মনে রাখবো, যেমন একটা লেটার হচ্ছে ক, এই ক মানে হচ্ছে কার্বন, এই ক মানে হচ্ছে ক্যাটেনেশন, ক্যাটেনেশন, ঠিক আছে। আর এই ক মানে হচ্ছে কম, ঠিক আছে। এই কয়েকটা কথা আপনি জৈব যৌগের জন্য যদি মনে রাখেন তাহলে আপনার পড়া শেষ। যেমন জৈব যৌগর মধ্যে কোন মৌলটা থাকতে হবে সেটার নাম কি, কার্বন। অজৈব যৌগে কার্বন থাকতেও পারে কার্বন নাও থাকতে পারে, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। জৈব যৌগের ক্ষেত্রে অবশ্যই তার একটা ধর্ম থাকবে, সেটার নাম হচ্ছে কি ক দিয়ে ক্যাটেনেশন, ঠিক আছে। তাহলে অজৈব যৌগের ক্ষেত্রে ক্যাটেনেশন থাকবে এরকম কোনো কথা বলা নাই। তাহলে কার্বনের ক্যাটেনেশন কার ধর্ম ভাইয়া, সেটা হচ্ছে জৈব যৌগের, ঠিক আছে। আচ্ছা আবার দেখেন কম দিয়ে কয়েকটা কথা বলেছি, যেমন শুরুতেই দেখেন গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, গতি, কি বলা আছে, কম কম কম, ঠিক আছে, কি বলা আছে, কম কম কম, ঠিক আছে। তাহলে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, গতি কম কার, জৈব যৌগ, বেশি কার, অজৈব যৌগ, ঠিক আছে, শেষ। আরেকটা জিনিস আমি মনে রাখি হচ্ছে না দিয়ে, এখানে 3টা না আছে। এক, পানিতে দ্রবীভূত হয় না, তড়িৎ বিশ্লেষণ করতে পারে না, দহনের পর অবশেষ থাকে না, ঠিক আছে। তাহলে 3টা কথা, পানি, বিদ্যুৎ, দহন, ঠিক আছে। তাহলে পানিতে দ্রবীভূত হবে না, তড়িৎ পরিবহন করতে পারে না, দহনের পর অবশেষ থাকে না, ঠিক আছে, ওকে।
একটা পয়েন্ট খালি বাদ দিছি, সেটা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। তাহলে আপনি শুধু মনে রাখবেন জৈব যৌগের মধ্যে সমগোত্রীয় শ্রেণী আছে, অজৈব যৌগতে নাই। এই একটা পয়েন্ট আমি বাদে পড়েছি, বাকি যা আছে টেকনিক্যালি পড়েছি। ঠিক আছে, তাহলে আসেন একটু বইয়ে চলে যাই। হ্যাঁ, বইয়ের কথায় মিল আছে কিনা একটু দেখি। জৈব যৌগে কি থাকবে? কার্বন। ঠিক আছে, বন্ধন প্রকৃতির, ঠিক আছে, কি অবশ্যই সমযোজী বন্ধন। ঠিক আছে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিম্ন, নিম্ন মানে কি? কম। ঠিক আছে, দ্রাব্যতা এটা পানিতে অদ্রবণীয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট, জৈব যৌগের দহনের পর কোনো অবশেষ থাকে না। ওকে, তড়িৎ পরিবহন এটা তড়িৎ তড়িৎ বিশ্লেষ্য নয়, সুতরাং এটা তড়িৎ অপরিবাহী, তার মানে বিদ্যুৎ পরিবহন করতে পারে না। এটা ক্যাটেনেশন ধর্ম প্রদর্শন করে। ঠিক আছে, এবং একটা পয়েন্ট মুখস্থ করতে বলেছি যে এদের মধ্যে সমগোত্রীয় শ্রেণীতে বিন্যস্ত করা যায়, অজৈব যৌগকে যায় না। আর বিক্রিয়ার গতি কি পড়েছি? কম। তার মানে দেখেন বিক্রিয়ার কৌশল হচ্ছে জটিল এবং মন্থর। মন্থর মানে কম না বেশি? কম। ঠিক আছে, তাহলে মন্থর গতির হয়। ঠিক আছে ভাইয়া, তাহলে দেখেন আপনি যদি টেকনিক্যালি মনে রাখেন তাহলে কিন্তু পুরো জৈব যৌগ, এই দেখেন বিশাল বড় চার্ট, কিন্তু আপনার বই প্রায় 1 পেজের চার্ট। ঠিক আছে, তাহলে আপনার পেজে যদি 1 পেজের চার্ট হয়ে থাকে আর আপনি যদি হচ্ছে এই জিনিসটাকে একটু টেকনিক্যালি তাড়াতাড়ি পড়ে ফেলতে পারেন, তাহলে এটা আপনার জন্য বেস্ট। তার মানে আপনি এভাবে করে মনে রাখবেন। ওকে, এখন তাহলে দেখি কে কতটুকু বুঝলা। ঠিক আছে, কোয়েশ্চেন স্পট এক্সাম, দেখি কে কে কারেক্ট অ্যান্সার করতে পারে। কুইক। ওকে গুড, ভেরি গুড। ঠিক আছে, এই তো রেসপন্স করলে তুমি বুঝবা যে তোমার পড়া হয়ে যাচ্ছে। ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, তাহলে প্রথম কথা ছিল জৈব যৌগে কার্বন থাকতেও পারে নাও থাকতে পারে, এটা আমার হচ্ছে অবশ্যই জৈব যৌগের একটা বৈশিষ্ট্য। অজৈব যৌগের বৈশিষ্ট্য, অজৈব যৌগ ক্যাটানেশন দেখায় না। ইয়েস, সে ক্যাটানেশন দেখাবে না। অজৈব যৌগ বিদ্যুৎ পরিবহন করতে পারে, তাহলে এখানে দেওয়া আছে না, তার মানে আমার অ্যান্সার হচ্ছে সি। আর ডিটাও একটু দেখে নেই, অজৈব যৌগ পানিতে দ্রবীভূত হয়। ঠিক আছে, কে হয় না? জৈব যৌগ। ঠিক আছে, সোমনুর সুলতানা, ভেরি গুড। ঠিক আছে, তাহলে দেখো কোয়েশ্চেন খুব সহজ, ঠান্ডা মাথায় চিন্তা করলে একদম বুলসাই। ঠিক আছে, ওকে নেক্সট টপিক। দেখো জৈব যৌগের শ্রেণী বিভাগ। ঠিক আছে, আমি এই শ্রেণী বিভাগটাকে একদম লাস্ট পেজ থেকে পড়া শুরু করি। ঠিক আছে, তাহলে লাস্ট পেজে কি আছে দেখো, এই কথাটা নর্মালি আমরা যে জৈব যৌগ আছে এই জৈব যৌগকে সাধারণত দুইটা ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, একটা ভাগ বলা হয় হচ্ছে মুক্ত শিকল, আরেকটা ভাগকে বলা হয় হচ্ছে বদ্ধ শিকল। ঠিক আছে, তাইলে এই যে মুক্ত শিকল এবং এই বদ্ধ শিকল, এগুলোর মধ্যে আবার কিছু হচ্ছে শ্রেণী বিভাগ আছে। ঠিক আছে, ওকে বন্ধুরা, এটা কিন্তু ডি হবে না। ঠিক আছে, ডিতে ছিল কিন্তু অন্য কিছু। ওকে ওকে, ভেরি গুড বন্ধুরা, এবার ঠিক করেছে, সি গুড। আচ্ছা, তাহলে দেখো এইখানে মুক্ত শিকল আছে, বদ্ধ শিকল আছে, আমরা এটা শেষ করে নিই, তারপর আবার অ্যান্সারে যাব। তাহলে মুক্ত শিকল যারা আছে তাদেরকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে একক বন্ধন আর একটা হচ্ছে দ্বিবন্ধন ত্রিবন্ধন। তার মানে সোজা বাংলা ভাষায় একটা হচ্ছে সম্পৃক্ত আর এটা হচ্ছে অসম্পৃক্ত। তাহলে সম্পৃক্ত কোনটা? একক বন্ধন। অসম্পৃক্ত কোনটা? দ্বিবন্ধন আর ত্রিবন্ধন। ঠিক আছে, তাহলে সম্পৃক্ত একক বন্ধন কে আছে? অ্যালকেন। আর দ্বিবন্ধন ত্রিবন্ধন কে আছে? অ্যালকিন অ্যালকাইন। ঠিক আছে, শেষ। ওকে, তাইলে মুক্ত শিকল ডান। এইবার আসো হচ্ছে বদ্ধ শিকল। বদ্ধ শিকলকে আবার দুইটা পোর্শনে ভাগ করা হয়, একটার নাম হচ্ছে কার্বোসাইক্লিক। তার মানে এইখানে কার্বন আর হাইড্রোজেনের যৌগ আছে, কার্বন আছে, কার্বোসাইক্লিক। ঠিক আছে, এখানে কার্বন হাইড্রোজেন ছাড়া কিছুই নাই। আরেকটা হচ্ছে হেটেরোসাইক্লিক। হেটেরো মানেই তুমি বুঝতেছো, হেটেরো মানে বিভিন্ন ধরনের, তার মানে এখানে হাইড্রোজেন থাকতে পারে, কার্বন থাকতে পারে এবং অন্যান্য মৌল থাকতে পারে। ঠিক আছে, এই দুইটাকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, দুইটাকেই, একটা হচ্ছে অ্যালিফ্যাটিক আর একটা হচ্ছে অ্যারোম্যাটিক। ঠিক আছে, এখন ঝামেলা হচ্ছে আমি কেমনে মনে রাখবো। ঠিক আছে, আপনি মনে রাখবেন যেটা কার্বোসাইক্লিক এবং অ্যালিফ্যাটিক, কার্বোসাইক্লিক এবং অ্যালিফ্যাটিক, সেটার শুরুটাই হবে একটা শব্দ দিয়ে, সাইক্লো। তাহলে
সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, সাইক্লোহেক্সেন। এই কথাটা যদি বলে সাইক্লো প্রিফিক্সটা দেখে আপনি বুঝে যাবেন এটা হচ্ছে কার্বোসাইক্লিক অ্যালিফ্যাটিক। ঠিক আছে, কার্বোসাইক্লিক অ্যালিফ্যাটিক। ঠিক আছে, কে সাইক্লো। ঠিক আছে, মনে থাকবে। ওকে। আর যদি আপনি দেখেন যে এখানে নামটা দেওয়া আছে হচ্ছে বেনজিন, তার মানে এখানে কিন্তু ভাই কার্বন আর হাইড্রোজেন ছাড়া ওই চক্রে কিছু নাই, সেটা হবে হচ্ছে অ্যারোমেটিক কার্বোসাইক্লিক যৌগ বেনজিন। ঠিক আছে, সহজ কিন্তু, খুব একটা কঠিন না। এবার আসেন হেটেরোসাইক্লিক, তার মানে এখানে কার্বন আর হাইড্রোজেন ছাড়াও আরও কেউ কেউ থাকবে এবং ওইটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আপনি শুধু একটা যৌগের নাম মনে রাখবেন, ইপক্সি ইথেন। ওকে, ইপক্সি ইথেন। ঠিক আছে, তাহলে এই যে ইথিলিন অক্সাইড বা ইপক্সি ইথেন, এটা হচ্ছে হেটেরো অ্যালিসাইক্লিক যৌগ। এটা হচ্ছে হেটেরো অ্যালিসাইক্লিক যৌগ। তার মানে এখানে ইপক্সি বা ইথিলিন অক্সাইডে একটা কি আছে ভাইয়া, কার্বন হাইড্রোজেন ছাড়া ও। বুঝে গেছে? তার মানে এইটা হচ্ছে হেটেরোসাইক্লিক এবং এটা কার উদাহরণ, হেটেরো অ্যালিসাইক্লিক। তাহলে বাকি যা কিছু আছে তারা হচ্ছে হেটেরো অ্যারোমেটিক। তাহলে আমি অত কিছু মনে রাখবো না, আমি একটা ছোট্ট কথা মনে রাখবো, তাইলেই হয়ে যাবে পি থা ফি। ঠিক আছে, পিতে আমরা আমাদের ডিএনএ আরএনএ এর যে পার্টগুলো আছে তার মধ্যে একটা নাম ছিল হচ্ছে পিরিডিন, তাই না? ঠিক আছে, থাতে থায়োফিন, থায়োফিন। ঠিক আছে, ফিতে ফিউরান। ঠিক আছে, তাহলে পিরিডিন, থায়োফিন, ফিউরান এগুলা হচ্ছে আমার কি, এগুলা হচ্ছে হেটেরো অ্যারোমেটিক যৌগ। ঠিক আছে, এখন আপনাকে জানতে হবে এগুলা কোনটার মধ্যে কোন কোন মৌল আছে। তাহলে আমরা সবাই নর্থ সাউথ ইউনিভার্সিটির কথা জানি, আমরা এনএসইউ, আমরা একটু এটাকে চেঞ্জ করে মনে রাখবো NSO। ঠিক আছে, তাহলে যেটা পিরিডিন ভাইয়া সেটার মধ্যে কি আছে, নাইট্রোজেন, সোজা। যেটা থায়োনিল ভাইয়া, থায়োফিন, সেটার মধ্যে দেখেন কি আছে, সালফার। ঠিক আছে, বইয়ের কথা। আর যেটার মধ্যে আমার হচ্ছে ফিউরান আছে সেটাতে কি আছে ভাইয়া, অক্সিজেন। ঠিক আছে, পড়া শেষ। ওকে, তাহলে দেখো পড়া কিন্তু খুব একটা কঠিন না। তুমি এই যে এখানে এই চার্টটা পড়লা না ভাই, এই চার্টের কথাগুলো এই যে দেখো এইখানে পুরো আগের পেজগুলোতে ব্যাখ্যা করে করে বলেছে, দরকার আছে নাই, আমার পড়া কিন্তু শেষ। ঠিক আছে, তাহলে আমরা 2 পেজের 3 পেজের পড়া একদম ইজি করে জাস্ট একটা ছোট্ট চার্টে নিয়ে আসলাম, শেষ। ওকে, তাহলে আমরা এইভাবে করে সব কিছু মনে রাখবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, এইবার আমরা চলে আসি হচ্ছে নেক্সট। দেখেন জৈব যৌগের বন্ধন প্রকৃতি, তাহলে আমরা পড়েছি একক বন্ধন হইতে পারে, দ্বিবন্ধন হইতে পারে, ত্রিবন্ধন হইতে পারে। এখন এই যে হচ্ছে জৈব যৌগের সমযোজী বন্ধন, এই বন্ধনের ব্যাখ্যা দুইভাবে করা যায়। ঠিক আছে, একটা হচ্ছে ইলেকট্রনীয় তত্ত্ব, আরেকটা হচ্ছে আধুনিক অরবিটালের অধিক্রমণ তত্ত্ব। আপনাকে জাস্ট মনে রাখতে হবে যে ইলেকট্রনীয় তত্ত্ব এবং অধিক্রমণ তত্ত্ব কার কার। ঠিক আছে, যেমন ইলেকট্রনীয় তত্ত্ব, ঠিক আছে, আপনাদের মনে আছে কিনা আমরা যে ইলেকট্রনের আদান প্রদান দিয়ে অ্যাসিড ক্ষার বের করতাম, সেটা ছিল কার, লুইস, তাই না? তাহলে দেখেন এইখানেও তাই, আমি মনে রাখছি হচ্ছে ইতে ইলেকট্রন, ইতে ইলেকট্রন, আর লুইস লিখতেও কি লাগে, লুইস লিখতেও কিন্তু ই লাগে, তাই না? তাইলে লুইস হচ্ছে কিসের, সমযোজী বন্ধনের ইলেকট্রনীয় তত্ত্বের প্রবর্তক, শেষ। ঠিক আছে, তাহলে আপনাকে জানা লাগবে ইলেকট্রনীয় তত্ত্বের প্রবর্তক কে, বিজ্ঞানী লুইস, শেষ। ঠিক আছে, এইটুকু, আর কিছু লাগবে না। ওকে, নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই যে হচ্ছে বিভিন্ন ধরনের যৌগ আছে, যেমন মিথেন আছে, এখানে ইথেন আছে, এগুলাতে সমযোজী বন্ধন কয়টা করে আছে। ঠিক আছে, তাহলে এটা একদম ইজি কোয়েশ্চেন। ঠিক আছে, এটা আমরা একটা চার্ট থেকে পড়বো। দেখেন এখানে আমার জিনিসটা কি, জিনিসটা হচ্ছে একটা ছোট্ট কথা। দেখেন যেমন মিথেন, এখানে কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে হচ্ছে 4টা, এইখানে আমার সমযোজী বন্ধন বলছে 4টা। ওকে, তার মানে পরমাণু ছিল 5, বন্ধন হচ্ছে 4। ঠিক আছে, পরেরটা দেখেন কার্বন 2টা, হাইড্রোজেন 6টা, 2 আর 6 হচ্ছে 8, পরমাণু হচ্ছে 8টা আর বন্ধন হচ্ছে একটা কম, কয়টা, 7টা। আবার দেখছি যে এইটার নাম হচ্ছে আমার কে, প্রোপেন, তাই না? তাহলে এখানে আছে 3 আর 8 11,
বন্ধন দেখেন একটা কম 10, তার মানে এইখানের মানে হচ্ছে পরমাণুর ক্ষেত্রে সমযোজী বন্ধন সংখ্যা হবে পরমাণুর সংখ্যা বিয়োগ 1। ঠিক আছে, ওকে। তাহলে আমরা দেখি লাস্টেরটাও মিলে কিনা, তাহলে বুঝবো হয়ে গেছে। তাহলে দেখেন মিথানল টোটাল পরমাণু কার্বন, হাইড্রোজেনের 3 4, অক্সিজেন 1 5, হাইড্রোজেন আরেকটা 6। তাহলে একটা কমে গেলে কত হবে? 5। দেখেন কয়টা আছে? 5টা। শেষ। ঠিক আছে, ক্লিয়ার, সোজা। বইয়ের বাইরে কোনো প্রশ্ন আসবে? নো। তার মানে যে কয়টা আছে মনে রাখবো, যে কয়টা পরমাণু আছে বন্ধন সংখ্যা হবে তার চেয়ে একটা কম। শেষ। ঠিক আছে, ওকে। তাহলে একদম ইজি টপিক। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসেন হচ্ছে এই যে আমরা বললাম দুইটা তত্ত্ব আছে, একটা তো ইলেকট্রনীয় আর একটা হচ্ছে অরবিটালের অধিক্রমণ তত্ত্ব। এইটাতে আপনাকে কয়েকটা শর্ত মনে রাখতে হবে। আমি মনে রাখি এই শর্ত সবগুলাই হবে হচ্ছে অ দিয়ে। কি দিয়ে? অ। ঠিক আছে, কিরকম অ? উভয় পরমাণুর অরবিটাল অবশ্যই অর্ধপূর্ণ হবে। ঠিক আছে, কিরকম হবে? অর্ধপূর্ণ। ঠিক আছে, অ আছে, ওকে। সংযোগকারী উভয় অরবিটালের শক্তি অ কি হবে? অনুরূপ। ঠিক আছে, বা সমান। ঠিক আছে, তারপরে উভয় অরবিটালের কার্যকর অধিক্রমণের জন্য উভয় অরবিটালকে সঠিক কি বরাবর ঘুরতে হবে? অক্ষ বরাবর। ঠিক আছে, আর লাস্ট পয়েন্ট, বন্ধন অরবিটালের ইলেকট্রন ঘূর্ণন বিপরীতমুখী হয়। আল্লাহ, কোথায়? আছে। কি? অপোজিট। ঠিক আছে, অপোজিট মানে কি? বিপরীত না ভাইয়া? তার মানে এইটার যে ঘূর্ণন হবে সেটা হবে কি? অপোজিট বা দিয়ে। ঠিক আছে, তাহলে সোজা কথা ভাইয়া, একদম ইজি পয়েন্ট। ঠিক আছে, আপনার অবশ্যই অরবিটালগুলো অর্ধপূর্ণ থাকতে হবে, সঠিক অক্ষ বরাবর ঘুরবে, এদের শক্তি মাত্রা হবে অনুরূপ এবং এদের ঘূর্ণন হবে অপোজিট বা বিপরীত। ঠিক আছে, শেষ। তাহলে আপনি এই 4টা পয়েন্টই কি দিয়ে মনে রাখবেন? দিয়ে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার সবাই? ক্লিয়ার, মনে থাকবে সবাই? ওকে, ঠিক আছে। এইবার চলে আসেন আমাদের নেক্সট টপিকের ক্ষেত্রে। আমরা নেক্সট টপিক যেটাতে যাব সেটা হচ্ছে সিগমা বন্ধন এবং পাই বন্ধন। খুবই জনপ্রিয় দুইটা বন্ধন এবং এই বন্ধন ছাড়া আসলে আমাদের আর কিছুই নাই, তাই না? তাহলে আলটিমেটলি যোগাযোগ পড়তে গেলে সিগমা পাই ছাড়া তো চলবে না। তাহলে সিগমা আর পাই আমি মনে রাখবো কি দিয়ে? তাহলে অরবিটালের অধিক্রমণ তত্ত্ব আমি মনে রেখেছি দিয়ে, তাই না? মনে আছে? অনুরূপ, সঠিক অক্ষ বরাবর, অপোজিট। ঠিক আছে, তাহলে এইটা আমি মনে রেখেছি দিয়ে। এইটাও আমি একটা লেটার দিয়েই মনে রাখবো, সেটা কি? শতে সিগমা, শতে স। ঠিক আছে, শতে সিগমা, শতে কি? স। ঠিক আছে, তাহলে স কোত্থেকে আসলো আমরা একটু দেখে ফেলি। হ্যাঁ, দেখেন সিগমা বন্ধন অরবিটালের দ্বয় একই সতে সরল রেখায় থাকবে, যদি ওই দিকেও সমান্তরাল। ঠিক আছে, তাহলে এরা কি থাকবে? স দিয়ে একই সরল রেখায় থাকে। ঠিক আছে, স। ওকে, নেক্সট, অরবিটাল দ্বয় মুখোমুখি অবস্থায় কি অভিলেপন ঘটে? সর্বোচ্চ। ঠিক আছে, আর এইখানে দেখেন আছে কি? আংশিক বা পার্শ্ব। ঠিক আছে, তাইলে শতে সর্বোচ্চ। ঠিক আছে, দেখেন সিগমা বন্ধন সবসময় একক বন্ধন। এককের ইংরেজি কি ভাইয়া? সিঙ্গেল বন্ড। ঠিক আছে, তাহলে শতে সিঙ্গেল, শতে সিগমা। ঠিক আছে, ওকে, আচ্ছা। লাস্ট পয়েন্ট, সংকর অরবিটাল এবং বিশুদ্ধ অরবিটাল। তার মানে একটা হচ্ছে সংকর। সংকর মানে কি? অবিশুদ্ধ, এটার মধ্যে কিছু ভেজাল আছে। আর বিশুদ্ধ মানে তো বিশুদ্ধ। তার মানে সব অরবিটাল, সকল অরবিটাল কার জন্য প্রযোজ্য? সিগমা বন্ধন। ঠিক আছে, তাহলে শতে সব অরবিটাল কার জন্য প্রযোজ্য হবে? সিগমা বন্ড। কিন্তু পাই বন্ধনে দেখো এস অরবিটাল ও সংকর অরবিটাল ছাড়া অন্য অন্য অরবিটালে পাই বন্ধন ঘটতে পারে। ঠিক আছে, তার মানে আলটিমেটলি এস অরবিটাল এবং সংকর অরবিটাল বাদে বাকিগুলাতে আমার পাই বন্ধন ঘটবে, তার মানে সবগুলাতে ঘটবে না। ঠিক আছে, আর একটাই খালি একটু মনে রাখবা, যেহেতু এরা একই সরল রেখায় থাকে তার মানে এরা এদের অক্ষ বরাবর ঘুরতে পারে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এই কথাগুলো আমাকে একটু কষ্ট করে মনে রাখতে হবে। পরের স্লাইডটা আমি এটা দিয়েই বানাইছি। দেখেন শতে সিগমা, শতে হচ্ছে আমার কি?
শতে হচ্ছে আমার বিভিন্ন পয়েন্ট, সরল রেখা, সিঙ্গেল বন্ড, সর্বোচ্চ অভিলেপন, শক্তিশালী বন্ধন, সংকর অরবিটাল। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসগুলা একটু কষ্ট করে ঠান্ডা মাথায় মনে রাখবো। ঠিক আছে, ওকে। এইবার আসেন আমাদের নেক্সট টপিকের ক্ষেত্রে। আচ্ছা, এই যে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন, এই মতবাদটা কার? এটা মেডিকেলে আসছে। হ্যাঁ, এই মতবাদটা হচ্ছে বিজ্ঞানী পলিংয়ের। ঠিক আছে, তাহলে বিজ্ঞানী পলিং পরমাণবিক অরবিটালের সংকরণ বা হাইব্রিডাইজেশন, ঠিক আছে, হাইব্রিডাইজেশন এই মতবাদটা উপস্থাপন করেন। ওকে, আচ্ছা, এই চার্টটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখে খুব নিরীহ চার্ট মনে হচ্ছে, আসলেও খুব নিরীহ চার্ট, খুব যে বেশি প্যারা তা না, এবং এটা আমরা মোটামুটি আমাদের ইন্টার লেভেল ফার্স্ট টাইমে খুব সুন্দর পড়ে আসছি। ঠিক আছে, তারপর আরেকবার একটু দেখবেন। ঠিক আছে, যেমন অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এখানে আছে, ইথেন, ইথিন, ইথাইন। তাহলে আমরা জানি অ্যালকেনের সংকরণ sp3, এটা sp2, এটা হচ্ছে অ্যালকাইনে sp, তাই না? তাহলে এইখানে এস আছে একটা, পি আছে তিনটা, তাহলে টোটাল 100%-এর মধ্যে এস আছে কত? 25 ভাগ। তাহলে এস আছে 25, ওইখানে হচ্ছে 3-এর মধ্যে 1, তার মানে 33, ওইখানে 2-এর মধ্যে 1, তার মানে 50। ঠিক আছে, বন্ধন কোণগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে sp3 109.5, sp2 এটা হচ্ছে 120, আর sp হচ্ছে 180। কার্বন কার্বন বন্ধনগুলো খুবই পড়ে, আমি নাম্বার মুখস্থ করতাম। কার্বন কার্বন বন্ধন একটা নাম্বার সিরিয়াল বাই মনে রাখবেন, 154, 134, 120। ঠিক আছে, সিরিয়াল ওয়াইজ। আর হাইড্রোজেনের ক্ষেত্রেও কার্বন হাইড্রোজেনও একটা সিরিয়াল, 110, 109, 106। ঠিক আছে, তাহলে আলটিমেটলি সিরিয়ালগুলো মনে রাখলেই চলে, 154, 134, 120, আরেকটা হচ্ছে 110, 109, 106। ঠিক আছে, নেক্সট যেটা লাগবে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এদের জ্যামিতিক গঠন, খুবই গুরুত্বপূর্ণ। sp3 আমি মনে রাখি sp3, তাহলে s একটা, p হচ্ছে তিনটা, 1 আর 3 কত? 4, চারটা বিন্দুকে যোগ করলে কি পাওয়া যায়? চতুস্তলকীয় বা চতুর্ভুজ। ঠিক আছে, তারপরে দেখেন sp2, তাহলে s একটা, p দুইটা, তিনটা বিন্দুকে যোগ করলে কি পাওয়া যায়? ত্রিভুজ, তার মানে সমতলীয়, ট্রাইগোনাল। ঠিক আছে, আর দেখেন sp 1 আর 1 2, তার মানে দুইটা বিন্দুকে যোগ করলে কি পাওয়া যায়? সরল রেখা। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে করে হচ্ছে একটু কষ্ট করে মনে রাখবো। ঠিক আছে, কোনটার কি সংকরণ আছে, এই চার্টটা সোললি খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আপনার পুরো 2.1 এই যে পুরো অনুচ্ছেদ আছে, এই অনুচ্ছেদটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এই বক্স। ঠিক আছে, ভুল যেন না হয়ে যায়। ঠিক আছে, ওকে। নেক্সট, সমগোত্রীয় শ্রেণী। এখানে আপনাকে যেটা জানতে হবে, সমগোত্রীয় শ্রেণী কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে। ওকে, এগুলো খুব টেকনিক্যালি আমাদেরকে একটু হেল্প করবে মুখস্থ করতে। কিভাবে? আপনি মনে রাখবেন একটা ছোট্ট কথা, সাধারণ, সাধারণ। ঠিক আছে, তাহলে এটার কিছু সাধারণ জিনিস আছে। কি কি আছে? যেমন এইটার একটা সাধারণ সংকেত আছে। ঠিক আছে, তার মানে দেখবেন আপনি প্রতিটারই একটা সাধারণ কি থাকবে? সংকেত থাকবে। ঠিক আছে, এইটার একটা সাধারণ কার্যকারীমূলক আছে, মানে সাধারণ নির্দিষ্ট কার্যকরীমূলক আছে। ঠিক আছে, কার্যকরীমূলক দেখেন 3 নম্বরে বলেছে এটার একটা কার্যকারীমূলক থাকে। ঠিক আছে, 4 নম্বরে এটাকে বলছে এটার একটা সাধারণ প্রস্তুতি থাকে। আপনি দেখবেন সবগুলোর ক্ষেত্রে একই ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অ্যালকেন কিভাবে তৈরি হয়, অ্যালকিন কিভাবে তৈরি হয়, অ্যালকাইন কিভাবে তৈরি হয়। পরের যদি পেজগুলো আপনার একটু আইডিয়া থেকে থাকে বা মনে থেকে থাকে, আপনি দেখবেন সবগুলোর প্রস্তুতিও কিন্তু সেম। ঠিক আছে, এবং এদের একটা সাধারণ ধর্মে সাদৃশ্য থাকে, তার মানে এদের বৈশিষ্ট্যে মিল আছে। ঠিক আছে, যেমন আমরা যদি চিন্তা করি যে অ্যালকেন এগুলা হচ্ছে মোম সদৃশ পদার্থ, তার মানে এরা হচ্ছে একটু হচ্ছে আপনার মোম জাতীয় পদার্থ তৈরি করতে পারে। ঠিক আছে, আপনার হচ্ছে এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো আপনাকে একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে আপনি দেখেন 5 নম্বরে বলছে এদের রাসায়নিক ধর্মে সাদৃশ্য থাকে, তার মানে একটা সাধারণ মিল থাকে। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যোগ। এই দুইটা যোগের মধ্যে একটা মূলকের পার্থক্য থাকে, এইটা মেডিকেলে আসছে। ঠিক আছে, তাহলে দুইটা সমগোত্রীয় শ্রেণীর মৌলের মধ্যে কোন মূলকের পার্থক্য থাকে? অ্যান্সার মিথিলিন মূলক। ঠিক আছে, তাহলে এই কথাটা আমাকে মাথায় রাখতে
হবে, এটা প্রশ্নে আসছে। ঠিক আছে, তাহলে দেখেন এত কিছু কিন্তু পড়ার আমার খুব একটা প্রয়োজনীয়তা আসছে না। আমি শুধুমাত্র কয়েকটা কথা মনে রাখবো। সাধারণ আছে, সংকেত, কার্যকরীমূলক, প্রস্তুতি, ধর্মের সাদৃশ্য আর মিথিলিনমূলকের পার্থক্য আছে। পড়া শেষ। ঠিক আছে, তাহলে পড়াকে যতখানি শর্ট করা যায় কিন্তু সব পড়া যায়। ঠিক আছে, ওকে। আচ্ছা, এগুলার ক্ষেত্রে শুধুমাত্র সাধারণ সংকেতটা একটু মনে রাখবেন। এগুলা ছাড়াও আমার বইতে আরও কিছু কিন্তু কার্যকরীমূলক আছে, সেটাও আমাকে জানতে হবে, আমি একটু পরে দেখাই দিব। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এখানে অধিক জেনে নাও একটা কথা আছে। এইখানে কিছু কথা আছে, যেমন দেখেন একক বন্ধনে এইটা এটা 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 দেখা যায়, কারণ এগুলো জীবনে মনে থাকবে না, কিন্তু এইটা মনে থাকবে। আমি এইভাবে করে হচ্ছে মনে রাখি, এক সমান সমান অপ্র, এক সমান সমান অপ্র। ঠিক আছে, তারপরে মনে রাখবেন 12 সমান সমান প্রো, 12 সমান সমান প্রো, 23 সমান সমান স। ঠিক আছে, অপ্র প্রো স, অপ্র প্রো স, অপ্র প্রো স। ঠিক আছে, নাম্বার সিরিয়াল বাই বাড়বে। ঠিক আছে, 1 12 23, 1 12 23, অপ্র প্রো স। তার মানে কি বলছে দেখেন, প্রথম বন্ধন এইটার ক্ষেত্রে দুই ধরনের বিক্রিয়া হইতে পারে, এক হচ্ছে অপসারণ, এক হচ্ছে প্রতিস্থাপন। তার মানে এক মানে দেখেন বলেছি অপ্র। ঠিক আছে, দেখেন 12 যেটা, তার মানে একক বন্ধন আর দ্বিবন্ধন, এই দুই বন্ধনে সাধারণত কি ঘটে, প্রতিস্থাপন, প্রো। ঠিক আছে, দ্বিবন্ধন আর ত্রিবন্ধন, তার মানে 23, দ্বিবন্ধন আর ত্রিবন্ধন মানে 23 কি বিক্রিয়া দেয়, সংযোজন। ঠিক আছে, তাহলে কঠিন না কিন্তু। ঠিক আছে, তাহলে 12 1 অপ্র, 12 প্রো, 23 স, শেষ। ঠিক আছে, তাহলে এই কথাগুলাই আগের পেজে একটু বলেছে, আমরা জাস্ট এইটাকে একটু শর্টকাট টেকনিকে নিয়ে আসলাম। ঠিক আছে, এখান থেকে 2.5 সারণী আপনি শুধুমাত্র পড়বেন হচ্ছে কার্যকারীমূলকের গাঠনিক সংকেত এবং কার্যকারীমূলকের নাম এবং সমগোত্রীয় শ্রেণী। ঠিক আছে, আর কিছু না, এগুলো থেকে আর কিছু লাগবে না। আর এক্সট্রা কিছু জানতে হবে যেগুলো আমরা এই যে এখানে লিখে নিয়ে আসছি। ঠিক আছে, তাহলে এটা বিভিন্ন স্যারের বই থেকে আনা হয়েছে, ফার্স্ট ডিগ্রি অ্যালকোহল, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, এগুলো যদিও একটু পরে আমরা পড়ে ফেলবো। সালফোনিক অ্যাসিডের নামটা আমরা একটু কিছুক্ষণ পরে সালফোনেশনে খেয়াল করব। ঠিক আছে, থায়োলের নামটাও আমরা হচ্ছে কিছুক্ষণ পরে পেয়ে যাব। নাইট্রোমূলক, নাইট্রোস মূলক, এগুলো আমরা অর্থ প্যারা এগুলাতে পেয়ে যাব। ইথার অ্যানহাইড্রাইড, এই দুইটা আমার বইয়ের পরবর্তী অংশে দেওয়া আছে। ঠিক আছে, আমরা সবগুলোকে একসাথে নিয়ে আসছি, আপনি একটু একবার একটু দেখে নিন। ঠিক আছে, ওকে। এইবার চলে আসেন, এই যে জৈব যৌগগুলো আছে আমরা এদের বিভিন্ন নামে নামাঙ্কিত করি, তাই না? তাহলে এই নামাঙ্কিতকরণের যে হচ্ছে মানে আপনার হচ্ছে পদ্ধতি, সেগুলা কয় ধরনের, 3 ধরনের নর্মালি। ঠিক আছে, একটা হচ্ছে প্রচলিত পদ্ধতি, একটা হচ্ছে উদ্ভূত বা জাতক পদ্ধতি, আর একটা হচ্ছে আমার কি আইইউপ্যাক। ঠিক আছে, তাহলে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে রাসায়নিক বিজ্ঞানীরা কিভাবে নামকরণ করেছেন, কয়টা পদ্ধতিতে, অ্যান্সার হচ্ছে 3। তাহলে জিজ্ঞেস করতে পারে নিচের কোনটি পদ্ধতি নয়। ঠিক আছে, এই 3টা দিবে, আরেকটা আরেক জায়গা থেকে দিবে। তাহলে এখান থেকে অবজেক্টিভ একটু আসতে পারে, একবার একটু রিডিং। এখন যেটা আমার সাধারণ পদ্ধতি সেটা আসলে কি, ধরেন ওই যে একটু আগে বললাম ভাইয়া প্রস্রাব আসছে কি থেকে, ইউরিন থেকে। ঠিক আছে, তাহলে ইউরিন থেকে আসে দেখে এটার নাম হয়েছে কি ইউরিয়া। ঠিক আছে, আবার ধরেন পিঁপড়া, লাল পিঁপড়া, সেটা শরীরে আছে হচ্ছে ফর্মিক অ্যাসিড, তাহলে ফর্মিক অ্যাসিড আসছে হচ্ছে পিঁপড়া থেকে, পিঁপড়ার ল্যাটিন নাম হচ্ছে ফর্মিকা, তাহলে ফর্মিকা থেকে আসছে হচ্ছে কি ফর্মিক অ্যাসিড। ওকে, ঠিক আছে, তো এইভাবে করে যে এই জায়গাগুলো আছে এইগুলা থেকে নামকরণ করা হয়েছে একটা নাম থেকে, যেমন বাটার। ঠিক আছে, এটা বিউটানোয়িক অ্যাসিড। ঠিক আছে, তো ওই জায়গা থেকে হচ্ছে আমার আসছে হচ্ছে বিউটানোয়িক অ্যাসিড। ঠিক আছে, সো এই যে কথাগুলো, এই কথাগুলো কিন্তু আপনার আসছে কোথা থেকে, আসছে হচ্ছে যেই জায়গা থেকে এই জিনিসটা উৎপন্ন হয়েছে বা এটার মূল উপাদানটা উৎপন্ন হয়েছে সেখান থেকে আসছে। ঠিক আছে, তাহলে এগুলো প্রাচীন পদ্ধতি। আপনাকে জিজ্ঞেস করতে পারে যে হচ্ছে লাল পিঁপড়া থেকে কোনটির নাম পাওয়া গিয়েছে। ঠিক আছে, আপনাকে জিজ্ঞেস করতে পারে বিউটানোয়িক অ্যাসিডের কোথা থেকে নাম পাওয়া গিয়েছে। হ্যাঁ, আপনাকে এইভাবে জিজ্ঞেস করে একটু প্যাচে ফেলতে পারে, প্যাচে ফেলার কিছুই নাই, বই আছে, একবার একটু রিডিং দিলেই হবে। ঠিক আছে, আচ্ছা এবার যেটা উদ্ভূত পদ্ধতি, এইখানে আমার হচ্ছে কার্বিনল, এই ধরনের কিছু কথাবার্তা আছে। ঠিক আছে, আপনার শুধু এইটুকু জানলেই হবে আমরা কার্বিনল কাকে বলছি। ঠিক আছে, CH3OH, এটাকে আমরা বলছি হচ্ছে কার্বিনল।
ইম্পর্টেন্ট হচ্ছে আইইউপ্যাক বা জেনেভা পদ্ধতি কিভাবে নামকরণ হয়, কোনটার নামকরণ কি, এটা মেডিকেলে কখনোই আসে নাই, লাগবে না। আপনি শুধু জানা লাগবে যে নামকরণ পদ্ধতিটা কত সালে এসেছে। তাহলে আইইউপ্যাক পদ্ধতি আসছে হচ্ছে 1892 সালে, ঠিক আছে। তাহলে জাস্ট এতটুকু মোর দেন এনাফ, ঠিক আছে। ওকে, এইবার আসেন আমরা আমাদের বিজনেস টপিকে চলে আসি। যেই টপিকটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমার সমানতা, ঠিক আছে। তাহলে আমরা জানি যে জৈব যৌগের প্রাচুর্যতার যে কটা কারণ আছে, একটা আমরা অলরেডি পড়ে ফেলেছি, ক্যাটেনেশন বা শিকল গঠনের যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে তার প্রাচুর্যতার কারণ। আরেকটা কারণ কি ছিল ভাইয়া? আরেকটা কারণ ছিল পলিমারকরণ, যেটা আমরা লাস্টে পড়ব। আর এখন আমরা পড়ব হচ্ছে সমানতা। তাহলে জৈব যৌগের সমানতাকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলে গাঠনিক সমানতা, আর একটাকে বলে আলোক সমানতা। তাহলে আমরা এই জায়গাতে চলে যাই, দেখেন গাঠনিক সমানতা এবং হচ্ছে আলোক সমানতা। তাহলে গাঠনিক সমানতা আবার হচ্ছে 5 প্রকার, আর জ্যামিতিক বা স্টেরিও বা ত্রিমাত্রিক সমানতা হচ্ছে দুইটা, জ্যামিতিক সমানতা, আলোক সক্রিয় সমানতা, ঠিক আছে। তাহলে এই যে সমানতাগুলা, এগুলোর নাম আপনাকে জানা লাগবে। এখন গাঠনিক মনে রাখার জন্য আমরা একটা টেকনিক মনে রাখি, আচমকা, ঠিক আছে। তাহলে আ দিয়ে হচ্ছে কি অবস্থান সমানতা, চ দিয়ে চেইন সমানতা, ম দিয়ে হচ্ছে আমার মেটামারিজম, ঠিক আছে। আর হচ্ছে টটোমারিজম, এই দুইটা মারিজম, ঠিক আছে। বোথ মারিজম মনে রাখবেন হচ্ছে ম দিয়ে, হ্যাঁ, মারিজম একটা টটো আর একটা মেটা। আর ক দিয়ে হচ্ছে কার্যকারীমূলক সমানতা। তাহলে কয় ধরনের সমানতা আছে? 5 ধরনের, ঠিক আছে। আচ্ছা, এখন এই প্রশ্নটা দিতে পারে নিচের কোনটি গাঠনিক সমানতার মধ্যে অন্তর্গত নয়, ঠিক আছে। 5টা থেকে 3টা দিল, আরেকটা অন্য জায়গা থেকে দিল। আবার আপনাকে যেটা কমনলি দিয়ে ভেজালে ফেলবে, ধরেন 2টা যৌগর নাম দিল, হ্যাঁ, যে একটাতে বলল ধরেন এটার নাম হচ্ছে বিউটেন, হ্যাঁ, বিউটেন, ওকে। আর আরেকটার নাম বললো হচ্ছে ধরেন 2 মিথাইল প্রোপেন, ঠিক আছে। এখন ধরেন আপনাকে যদি আমি এইভাবে লিখতাম সি 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 সি, তাহলে আপনি দেখেই বোঝা যাচ্ছেন, আচ্ছা এইটা 2 মিথাইল প্রোপেন, এইটা বিউটেন, এইখানে আসলে একটা চেইন বা শিকল যুক্ত হয়েছে এবং এদের ক্ষেত্রে আমার কার্বন সংখ্যাটা সিমিলার, তার মানে এরা হচ্ছে এক ধরনের সমানতা। তাহলে এরা কি ধরনের সমাণু? চেইন সমাণু, দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু পরীক্ষার হলে তো আপনাকে এভাবে দিবেন, আপনাকে দিবে বিউটেন আর 2 মিথাইল প্রোপেন। তাহলে আপনি তখন কি চিন্তা করবেন? আপনি ছোট্ট একটা কথা চিন্তা করবেন, শিকলের নাম আছে নাকি নাই। তাহলে দেখেন একটার মধ্যে শিকলের নাম আছে 2 মিথাইল, আরেকটার মধ্যে কোনো শিকল নাই। তার মানে এখানে শিকলের পরিবর্তনের জন্য সমানতা আসছে, এই জন্য এটার নাম হচ্ছে চেইন সমাণু। সহজ বাংলা ভাষার কথায় যদি কোনো জায়গাতে দেখেন শিকলের নাম দেওয়া আছে, মিন্স হচ্ছে 2 মিথাইল, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার কি হবে? এটা হবে হচ্ছে আমার চেইন সমানতা, ঠিক আছে। আচ্ছা, এখন আপনি যদি ধরেন হচ্ছে একটু চিন্তা করলেন যে আচ্ছা ভাইয়া আমার নাম যদি হয় 2 মিথাইল হেক্সেন, ঠিক আছে, 2 মিথাইল হেক্সেন, ওকে। আর আমার নাম হচ্ছে ভাইয়া 2,3 ডাইমিথাইল পেন্টেন, ঠিক আছে। তাইলে ভাই আমি কি? তাহলে দেখেন একই কথা, আপনি আসলে কি করেছেন, এই যে সামনের যে নাম্বারটা, এই নাম্বারটা আসলে কি শিকলের, তাই না? এইখানে আমার 1 2 3 4 5 6 এই জায়গাতে একটা কার্বন আসছে, আর ওইটাতে 1 2 3 4 5 এই দুই জায়গাতে কার্বন আসছে। তার মানে আমি কিন্তু শিকলের চেঞ্জ করেছি, তাই না? এবং এটাই কিন্তু আমি এভাবে লিখেছি। তার মানে আপনার যদি শিকলের নাম্বার চেঞ্জ হয় তাহলেও সেটা কি হবে? শিকল সমানতা বা চেইন সমানতা। তার মানে আপনি খেয়াল রাখবেন যে আপনার 2 মিথাইল আরেকটাতে কোনো শিকল নাই, তার মানে এই জায়গাতে যদি কোনো চেঞ্জ আসে সামনে, তাহলে আপনি বুঝবেন এটা চেইন সমানু হবে, ঠিক আছে। কথা বুঝে গেছে? তার মানে সামনের মিথাইল অংশ অ্যাড হইলে, নাম্বারে পরিবর্তন আসলে এবং দুইটার ক্ষেত্রেই যদি কার্বনটা সব মিলায় সেম হয়, তখন আপনি সাথে সাথে বুঝে যাবেন এইটা হচ্ছে চেইন সমাণু, শেষ। তাইলে আমি যদি এখন আপনাকে জিজ্ঞেস করি ভাইয়া 1 2 3 4 OH 1 2 3 4 OH, 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 1 2 3 4 O
এই দুইটার মধ্যে আমার কি আছে, এই দুইটা আসলে কি, এই দুইটা কি চেইন সমানো, এই দুইটা কি চেইন সমানো? না, এটা চেইন সমানো না। ভেরি গুড, ঠিক আছে। কেন এটা চেইন সমানো না? কারণ দেখেন এই জায়গাতে কিন্তু আমি কোনো কার্বনের চেইন মিথাইল ফিথাইল চেঞ্জ করি না, আমি চেঞ্জ করেছি কি, এটার কার্যকরী মূলকটাকে চেঞ্জ করে দিয়েছি, তাই না? তাইলে আমি যখন এদের কার্যকরী মূলকের অবস্থান চেঞ্জ করব, তার মানে আপনার এইটার নাম পরীক্ষার হলে কি বলবে, বিউটানল 2, এটার নাম বলবে বিউটানল 1। আপনি কি দেখবেন, আপনি দেখবেন যে আপনার একই কার্যকরী মূলক আছে, দুইটাই অ্যালকোহলের, একই যৌগের, কিন্তু তাদের পিছনের যে সংখ্যাটা এটা চেঞ্জ আছে। তাহলে সংখ্যা চেঞ্জ আছে, তার মানে অবশ্যই এবং অবশ্যই এটার অবস্থান পরিবর্তন হয়েছে কার, কার্যকারী মূলকের, ঠিক আছে। তার মানে এইটার জায়গা আমার আসবে অবস্থান সমানতা। কথা বোঝা গেছে মন্দিরা? এটা কিন্তু চেইন না ভাইয়া, ঠিক আছে। ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, ভেরি গুড। তার মানে আপনি দেখবেন পেছনের যে নাম্বারটা এটা চেঞ্জ কিনা, যদি পেছনের নাম্বারটা চেঞ্জ হয় তার মানে আমি বুঝে যাব এটা হচ্ছে অবস্থান সমানুতা, ঠিক আছে। আচ্ছা, আর যদি ধরেন একই যৌগ আপনার বলা হয়েছে একটার নাম হচ্ছে অ্যালকোহল, আরেকটার নাম হচ্ছে আপনার ইথার, ঠিক আছে। একটার নাম অ্যালকোহল, আরেকটার নাম হচ্ছে ইথার, ঠিক আছে। তাইলে তখন আপনি এটাকে কি হিসেবে চিন্তা করবেন? তার মানে দেখেন একই পারমাণবিক সংখ্যা হয়েছে, কিন্তু আপনার দুইটা ভিন্ন যৌগ হয়েছে, একটা অ্যালকোহল হয়েছে, একটা ইথার হয়েছে। তার মানে এদের কি চেঞ্জ হয়েছে, কার্যকারী মূলক। তার মানে এটা হবে হচ্ছে কার্যকারী মূলক সমানতা, ঠিক আছে। তার মানে যখন আমার দুইটা ভিন্ন কার্যকারী মূলকের নাম আপনি অপশনে দেখবেন, কিন্তু যেগুলা হচ্ছে আপনার সম্ভব, তাহলে সেগুলার ক্ষেত্রে আপনি বুঝে যাবেন এটার নাম হবে কি, কার্যকারীমূলক সমানতা, ঠিক আছে। তাহলে তিনটা হচ্ছে আসলে বেসিক, এই তিনটা বেসিক যদি আপনি ভুল করেন তাহলে এই বিপদ, ঠিক আছে। তাহলে আমরা একটু বইয়ের সাথে মিলাই দেখি ঠিক আছে কিনা। দেখেন এইখানে বলছে বিউটেন, এখানে বলছে 2 মিথাইল প্রোপেন, আমি কি দেখলাম 2 মিথাইল, তার মানে এটা একটা চেইন। আর সামনেটার মধ্যে কোনো চেইনের নাম আছে, নাই, তার মানে এইটা চেইন সমানতা, ঠিক আছে। সি। এটার ক্ষেত্রে দেখেন বিউট 1 ইন, ঠিক আছে, আর এটার নাম হচ্ছে বিউট 2 ইন, তার মানে সংখ্যাটা পরে চেঞ্জ আছে, সামনে কিন্তু সংখ্যা চেঞ্জ নাই, সামনে কিন্তু শিকলে চেঞ্জ নাই, পরে সংখ্যা চেঞ্জ হয়েছে, একটা 1 আর একটা 2, ঠিক আছে। তার মানে এদের কার্যকারী মূলক সেম, কিন্তু এদের সংখ্যা ডিফারেন্ট, তার মানে এইটার নাম হচ্ছে আমার অবস্থান সমানতা, ঠিক আছে। ওকে, আচ্ছা, কার্যকারীমূলক সমানতা দেখেন এখানে বলে দিছে অ্যালকোহল এবং ইথারের মধ্যে, যেমন ইথানল এবং ডাইমিথাইল ইথার, ঠিক আছে। ইথানল এবং ডাইমিথাইল ইথার, একটা অ্যালকোহল আর একটা হচ্ছে আমার কি, আরেকটা হচ্ছে আমার ইথার, এই দুইটার মধ্যে যখন হয়েছে তখন এটার নাম কার্যকারীমূলক সমানতা। কার্যকারীমূলক সমানতা অনেক ইজি, এটা দেখলেই বোঝা যায়, ঠিক আছে। এখন আসেন এই যে কার্যকারীমূলক সমানতা, এগুলার মধ্যে আবার দুইটা আছে যেটা আপনাকে একটু চিন্তা করতে হবে, সেটা হচ্ছে মেটামারিজম আর এটা হচ্ছে টটোমারিজম, মিলে যাবে অনেক কিছুই, ঠিক আছে। যেমন মেটামারিজমের ক্ষেত্রে এদের ক্ষেত্রে দ্বিযোজী কার্যকারীমূলক যুক্ত, ঠিক আছে, ইথার, কিটোন এবং সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে কিন্তু মেটামারিজম ঘটে। তাহলে দেখেন প্রথম যে যৌগটা আছে এটা আমি দেখেই বুঝতে পারছি এটা আমার কি COC যৌগ, তাই না? তার মানে এটা হচ্ছে একটা ইথার, ঠিক আছে, আমি কিন্তু যৌগ দেখে বুঝতেছি। ওকে, এটার ক্ষেত্রে আমি দেখলাম এটার নাম হচ্ছে ইপক্সি ইথেন, ঠিক আছে, COC, এইটাও কিন্তু হচ্ছে আমার একটা ইথার, ঠিক আছে। আবার দেখলাম এইখানেও COC, তার মানে এইটাও কিন্তু একটা ইথার, ঠিক আছে। তার মানে তিনটাই একই ধরনের যৌগ কিন্তু আণবিক সংকেত ডিফারেন্ট। তার মানে আমি পড়েছিলাম যখন এই তিনটার ক্ষেত্রে আমার হচ্ছে কার্যকারী মূলক হচ্ছে আমার সেম, তখন আপনি দেখবেন যে এই দুই পাশে কার্বনের নাম্বারটা কি 1 2 1, কিন্তু এই পাশে হচ্ছে
3, ঠিক আছে, এই পাশে 2, এই পাশে হচ্ছে 3, তার মানে এটা 1 3, এটা 2 2, এটা 1 3, ঠিক আছে। তার মানে এই ধরনের যখন হচ্ছে আমার কোনো একটা বন্ধন হইল যেখানে হচ্ছে তার কার্যকরী মূলকের উভয় পাশে সংখ্যাগত ভিন্নতা আছে, তখন সেটার নাম হবে হচ্ছে মেটামারিজম, ঠিক আছে। এখন আমি কিভাবে বুঝবো? অত প্যারা নেওয়ার কিছুই নাই, বইয়ের বাইরে তো প্রশ্ন হবে না, তাহলে আপনি জাস্ট এগুলোকে মুখস্থ করবেন আর মনে রাখবেন মেটামারিজমের ক্ষেত্রে 3টা জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে ইথার, একটা হচ্ছে কিটোন, আর একটা হচ্ছে সেকেন্ডারি অ্যামিন, ঠিক আছে। আর যেটা টটোমারিজম, আমি এটাকে মনে রাখি হচ্ছে কিটোইনল। কিটোইনল, কিটো মানে কি? কিটোন, ঠিক আছে। তার মানে যদি কোনো কিটোনের যৌগ থাকে, যেমন দেখেন প্রোপানোন, এটা হচ্ছে একটা কিটোন। আর ইনল তার মানে এটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে, প্রোপিন টু অল, ঠিক আছে, এইরকম নাম থাকবে, প্রোপিন টু অল। তার মানে প্রোপিন এটা হচ্ছে কি? অ্যালকিন, এটা হচ্ছে কি? সেকেন্ডারি, তাই না? দ্বিবন্ধন। তাহলে দ্বিবন্ধনযুক্ত যে অ্যালকোহলগুলো আছে, আপনি যদি দেখেন কখনো অ্যালকিন অ্যালকোহল যেটা ইনল সেটা আছে, তার সাথে যদি আপনাকে কোনো কিটোনের এক্সাম্পল দিয়ে দেয়, আপনি সাথে সাথে বুঝে যাবেন ভাই এটার নাম হচ্ছে টটোমারিজম। শেষ, টটোমারিজম একদম ইজি। ওকে, তাহলে আলটিমেটলি আপনাকে যখন আমরা কোনো একটা নাম বলছি, আপনি ওই নাম দেখে আপনাকে চিন্তা করে ফেলতে হবে যে এটা কি ধরনের যৌগ, ঠিক আছে। তাহলে আমি আশা করি আপনারা মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্টে এই প্রশ্নগুলা যদি কেউ দেখেন, এখানে যারা আছেন তাদের কারোরই কোনো ভুল হবে না, ঠিক আছে। তাহলে আমি একটা প্রশ্ন আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, আপনারা দেখি তো পারেন কিনা, ঠিক আছে। যদি আপনাকে বলা হয় 2 মিথাইল অক্টেন, আর যদি বলা হয় 2,4 ডাইমিথাইল হেপটেন, এই দুইটা কি ধরনের সমাণু? সোজা প্রশ্ন, যা পড়াইছি তার মধ্যে জিজ্ঞেস করছি। একটা বলছি হচ্ছে 2 মিথাইল অক্টেন, আর একটা বলছি 2,4 ডাইমিথাইল হেপটেন। একদম সহজ প্রশ্ন, আশা করি পারবেন। টেকনিক আমরা দিয়েছি মেটাবলিজমের জন্য সেকই, সেকেন্ডারি অ্যামিন, সেকেন্ডারি অ্যালকোহল, কিটোন, আর হচ্ছে ইথার। ওকে, আচ্ছা, অ্যান্সার ভেরি গুড সোমনুর সুলতানা, ভেরি গুড মন্দিরা। তার মানে এটা হচ্ছে চেইন, ঠিক আছে। দেখছো খুব সহজ, হ্যাঁ, জাস্ট একটু চিন্তা করলেই হয়ে যায়। ওকে, আচ্ছা, এবার আসো আমার জ্যামিতিক সমানতা। জ্যামিতিক সমানতার ক্ষেত্রে বলা হয়েছে যে জ্যামিতিক সমানতার ক্ষেত্রে সাধারণত প্রতিস্থাপিত অ্যালকিন এটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, আর চাক্রিক যৌগগুলা যেগুলো আছে, চাক্রিক জৈব যৌগ, এগুলা হচ্ছে জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। এটা কিন্তু মেডিকেলে আসছে যে কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, ঠিক আছে। এখন আসেন, এই যে জ্যামিতিক সমানতা, এটার মধ্যে আবার দুইটা পাশ আছে, একটা হচ্ছে সিস আর একটা হচ্ছে ট্রান্স। যখন দুইটা কার্যকারী মূলক একই পার্শ্বে অবস্থান করে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে সিস। আর যখন এটা বিপরীত দিকে অবস্থান করে, ক্রস ক্রস, তখন এটার নামকে আমরা বলি হচ্ছে আমার ট্রান্স, ঠিক আছে। তাহলে মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্টে আপনাকে এটা জিজ্ঞেস করতে পারে যে একই দিকে যখন থাকবে, ঠিক আছে, দ্বিবন্ধনযুক্ত কার্বনের একই পাশে যখন হচ্ছে পরমাণুর মূলক বা পরমাণু সমূহ অবস্থান করে, সেটাকে আমরা কি বলি? তাহলে আমি বলবো একই পাশে হচ্ছে সিস, বিপরীত পাশে হচ্ছে ট্রান্স, ঠিক আছে। ওকে, তাহলে এটা আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস। এক মিনিট একটু, ওকে, আচ্ছা, এখন আসেন, এই যে হচ্ছে সিস আর এই যে হচ্ছে ট্রান্স, এদের মধ্যে আবার কিছু পার্থক্য আছে, তার মানে এদের কিছু বৈশিষ্ট্য আছে। যেমন
কোনোটার গলনাঙ্ক বেশি, কোনোটার হচ্ছে দ্রাব্যতা বেশি, কোনোটার স্থিতিশীলতা বেশি, ঠিক আছে? তাহলে আমি এই দুইটার মধ্যে যে কোনো একটার যদি এক পার্ট শিখি তাহলে কিন্তু মোটামুটি বাকিগুলা হয়ে যায়, ঠিক আছে? যেমন আমি যদি বলি হচ্ছে সিসের ক্ষেত্রে, ঠিক আছে, সিসের ক্ষেত্রে এইটার দুইটা জিনিস মনে রাখবেন হচ্ছে কম। কোন দুইটা জিনিস মনে রাখবে এই কথাটা দিয়ে? গস, ঠিক আছে? তাহলে গতে কি ভাইয়া? গ ফর গলনাঙ্ক, ঠিক আছে? স ফর সুস্থিতি, ঠিক আছে? তাইলে সিসের ক্ষেত্রে দুইটা জিনিস আসবে হচ্ছে বেশি, সরি দুইটা জিনিস আসবে হচ্ছে কম। একটা হচ্ছে গলনাঙ্ক আর একটা হচ্ছে সুস্থিতি। তার মানে বাকি যা কিছু আছে, ঠিক আছে? আপনাকে যদি জিজ্ঞেস করে এটার ঘনত্ব কি, আপনাকে যদি জিজ্ঞেস করে এটার দ্রাব্যতা কি, আপনাকে যদি এটা জিজ্ঞেস করে প্রতিসরাঙ্ক কি, ঠিক আছে? তাহলে আপনি মনে রাখবেন সিস পরমাণুটা হবে বেশি। বাকি যা কিছু আছে, বাকি যা কিছু আছে সব বেশি হবে, শুধু দুইটা কম হবে, একটা হচ্ছে গলনাঙ্ক আর একটা হচ্ছে সুস্থিতি, ঠিক আছে? তাহলে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, বলেন তো ভাইয়া ট্রান্সের কি কি বেশি? ট্রান্সের কি কি বেশি বলেন তো? ট্রান্সের কি কি বেশি? ট্রান্সের কি কি বেশি? বলেন তো দেখি, ট্রান্সের কি কি বেশি? ট্রান্সের কি কি বেশি? ভেরি গুড, পদ্মবতী কুণ্ড, ঠিক আছে? তাহলে ট্রান্সের সেটাই বেশি যেটা সিসের কম, তার মানে গলনাঙ্ক আর সুস্থিতি, ঠিক আছে? ভেরি গুড, ওকে। তাহলে আমরা এই পুরো প্যারাটাকে জাস্ট হচ্ছে এই ছোট্ট একটা লাইনের মধ্য দিয়ে পড়ে আনলে মোটামুটি পড়া শেষ, ঠিক আছে? ওকে, নেক্সট দেখো এইখানে যা আছে ওইখানে আমরা ওই কথাগুলোই পড়ে ফেলছি। এখন এই যে জ্যামিতিক সমানতা, ঠিক আছে, এটার একটা উদাহরণ আমাদের হচ্ছে কি চোখের রেটিনল, ঠিক আছে? আমাদের যে রেটিনল থাকে এই রেটিনলটা আসলে কি ভিটামিন এ, তাই না? এটাতে মোটামুটি 20টা কার্বন থাকে, যার মধ্যে 15টা হচ্ছে মূল শিকলের আর 5টা হচ্ছে বদ্ধমুক্তক শিকলের, ঠিক আছে? ওকে, এইবার আসো হচ্ছে নেক্সট টপিক, আলোক সক্রিয় সমাণু, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে দেখো এই জায়গাতে আমরা ডি ল্যাকটিক অ্যাসিডের কথা পড়েছিলাম, তোমাদের মনে আছে? ডি ল্যাকটিক অ্যাসিড, এল ল্যাকটিক অ্যাসিড, আমি বলেছিলাম যখন আমরা আলোক সমাণুতে আসবো তখন আমি দেখাবো। প্রশ্নটা কি ছিল ভাইয়া? প্রশ্ন ছিল কোনটার মধ্যে কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহল উভয়ের মূলকই বিদ্যমান, ঠিক আছে? তাহলে দেখো তো ভাইয়া, অ্যালকোহলের মূলক এই হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের মূলক, ঠিক আছে? তার মানে আমার কোনটার মধ্যে ছিল? ল্যাকটিক অ্যাসিডের মধ্যে, ঠিক আছে? ওকে, এখন দেখো ডি ল্যাকটিক অ্যাসিড এর ল্যাকটিক অ্যাসিড দুইটাই হচ্ছে আমার হচ্ছে কি একটা সমাণু, তাই না? দুইটাই একই ধরনের গাঠনিক সংকেত বিশিষ্ট, কিন্তু দুইটার ক্ষেত্রে পার্থক্য আছে। পার্থক্যটা কি দেখো, দুইটার ক্ষেত্রে আমি এই যে হচ্ছে যৌগগুলা লিখছি এটাকে যদি পাশাপাশি রাখি এবং তার মধ্যে যদি একটা দর্পণ সেট করি, তাহলে তুমি দেখবা যে এটা আসলে একে অপরের কি দর্পণ প্রতিবিম্ব। সমস্যা হচ্ছে আমি যদি এই যৌগটাকে এভাবে করে তুলে এনে এটার মধ্যে বসাতে চাই, যে ওই যে আমরা বিভিন্ন ফাইল একটার ভিতর আরেকটা প্রতিস্থাপন করতে চাই না, তুমি যদি এইরকমভাবে এই যৌগটাকে এখান থেকে তুলে এনে এইটার মধ্যে বসাও, তাহলে তুমি দেখবা কি এরা পরস্পরের উপর সমপতিত হয় না। তার মানে পরস্পরের উপর ফেললে এরা আসলে মিলবে না, এরা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব। তার মানে কিছু কথা আমি এদের ক্ষেত্রে পেয়ে যাচ্ছি। এই কথাগুলাই আসলে হচ্ছে আলোক সক্রিয় হবে কিনা বা আলোক সক্রিয় সমাণু হবে কিনা এর শর্ত, ঠিক আছে? তার মানে প্রথম শর্ত হচ্ছে আলোক সক্রিয় সমাণুগুলো অবশ্যই কাইরাল কেন্দ্র বিশিষ্ট হতে হবে। তাহলে নেক্সট কোশ্চেন ভাই, কাইরাল কার্বন বা কাইরাল সংকেত কেন্দ্র কি? কাইরাল কেন্দ্র হচ্ছে এই যে কার্বনটা আছে এটার চারপাশে চারটা ভিন্ন যৌগ থাকবে, তাইলে এটার কাইরাল কার্বন আছে। তার মানে দেখো এই যে কার্বন, এটার এক পাশে হাইড্রোজেন, এক পাশে হাইড্রোক্সিল, এই পাশে হচ্ছে মিথাইল মূলক আর উপরে হচ্ছে কার্বক্সিলিক মূলক। তাইলে এই যে হচ্ছে মূলকগুলো এটা চারটাই ডিফারেন্ট, তার মানে এরা কাইরাল কেন্দ্র বিশিষ্ট। এক, দুই হচ্ছে এরা পরস্পরের উপর দর্পণ প্রতিবিম্ব হবে। ইয়েস, তুমি যদি এখানে একটা দর্পণ বসাও তাহলে এই COH উল্টায় যাবে, এইখানে OH-টা ও আমার হচ্ছে এই পাশে চলে আসবে, এইটার H এই পাশে চলে যাবে, আর এই যে এটা CH3 আছে এটা আবার উল্টায় যাবে, তাই না?
তাহলে আলটিমেটলি এরা পরস্পরের কি দর্পণ প্রতিবিম্ব, এবং এইটাকে যদি ফেলো তাহলে কিন্তু মিলবে না, কারণ এটা এই পাশে আর ওই পাশে হচ্ছে হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে এই কথাগুলোই মনে রাখতে হয় যে কাইরাল কেন্দ্র থাকে, দর্পণ প্রতিবিম্ব হয় এবং পরস্পরের উপর অসমাপিত হয়। এগুলাই হচ্ছে আলোক সক্রিয় সমাণুগুলার বৈশিষ্ট্য, ইম্পর্টেন্ট। ঠিক আছে, জিজ্ঞেস করবে নিচের কোনটি আলোক সক্রিয় যৌগের বৈশিষ্ট্য নয়, ঠিক আছে, বা শর্ত নয়, ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, এরপরে যেটা আমার একটু জানা লাগবে সেটা হচ্ছে এই কথাটা। দেখো আমরা দুইটার নাম পড়েছি, একটা ডি ল্যাকটিক অ্যাসিড আর একটা এল ল্যাকটিক অ্যাসিড। দুইটাই আলোক সক্রিয় যৌগ, কিন্তু এদের আবর্তন কোণের মান কিন্তু ডিফারেন্ট বা ভিন্ন। যেটা ডি ল্যাকটিক অ্যাসিড সেইটার ক্ষেত্রে আবর্তন কোণের মানটা বলা আছে +2.24, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, আর এল ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে বলা আছে -2.24। তার মানে দেখো এদের আবর্তন কোণ কিন্তু সেম। ওকে, আবর্তন কোণ সেম, কিন্তু ঘূর্ণনের দিকটা ডিফারেন্ট। একটা হচ্ছে ডানবর্তী আরেকটা হচ্ছে বামাবর্তী, একটা হচ্ছে পজিটিভ আরেকটা নেগেটিভ। ঠিক আছে, তাইলে এই জায়গা থেকে কিছু কথা আমার সামনে আসবে যে এনানসিওমারটা কি। তাহলে তুমি এনানসিওমার কাকে বলবা? দুইটা একই ধরনের আলোক সক্রিয় যৌগ, এরা পরস্পরের এনানসিওমার। ঠিক আছে, তার মানে ওই যে ডি ল্যাকটিক অ্যাসিড ওই যে এল ল্যাকটিক অ্যাসিড, এরা আসলে পরস্পরের কি এনানসিওমার। ঠিক আছে, কারণ এরা দুইটাই আলোক সক্রিয় যৌগ একই ধরনের। এই এনানসিওমারের আবার কিছু নাম আছে, দেখো বলা আছে এনানসিওমারের আরেকটা নাম হচ্ছে এন্টিপড বা এন্টিমার। ঠিক আছে, তাহলে এই এনানসিওমারের আরেক নাম হচ্ছে এন্টিপড বা এন্টিমার। তাহলে এনানসিওমারের উদাহরণ কি? ডি ল্যাকটিক অ্যাসিড, এল ল্যাকটিক অ্যাসিড। এখন দেখেন এই যে ডি ল্যাকটিক অ্যাসিড, এদের আবর্তন কোণের মান ছিল +2.24, আর এই যে এল ল্যাকটিক অ্যাসিড -2.24। তার মানে এই যে দুইটা ঘূর্ণন, এই ঘূর্ণন যদি একই দিকে হয় তখন এদের আবর্তন কোণ কিন্তু পরস্পর নিউট্রালাইজ হয়ে যাবে। তার মানে এই দুইটা অ্যাসিডের যে সমতুল মিশ্রণ সেইটা যদি হয় তাহলে এই জায়গায় আমার মান আসবে কিন্তু হচ্ছে 0। তার মানে যখন 0 হয়ে যাচ্ছে এরা কিন্তু আর আলোক নিষ্ক্রিয় থাকতে পারছে না। ঠিক আছে, তার মানে দুইটা এনানসিওমার বা সমতুল মিশ্রণ একত্রে মিলে যে মিশ্রণটা গঠন করে সেটাকে বলে হচ্ছে রেজিমিক মিশ্রণ। দ্যাট মিন্স এই রেজিমিক মিশ্রণে সাধারণত কোনো আলোক সক্রিয়তা নাই। ঠিক আছে, তাহলে এই যে দেখো ছোট ছোট কথা কিন্তু বইয়ের ভিতরে কিন্তু এই কথাগুলো আছে, এবং আমি নিশ্চিত যে তোমরা অনেকেই যখন এই কথাগুলো পড়েছো কিছুটা কনফিউশন লাগছে। আমরা এভাবে করে যদি একটু চিন্তা করি তাহলে এই জিনিসগুলো একটু ইজি। তাহলে একটু বইয়ের ভাষা দেখি। দুটি এনানসিওমার যেমন ডি এবং এল ল্যাকটিক অ্যাসিড উভয়ে একই সমতলীয় আলোর তলকে সমান কৌণিক পরিমাণে, দুইটাই কিন্তু হচ্ছে কি 2.24। ঠিক আছে, কিন্তু বিপরীত দিকে ঘোরায়, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। তাই এই ডি সমাণু এবং এল সমাণুর সমতুল মিশ্রণ, তার মানে এরা যদি একই দিকে ঘূর্ণন হয় তার মানে এরা কিন্তু দুইটাকে নিউট্রালাইজ করে দিবে। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে রেজিমিকরণ, এবং এই মিশ্রণটার নামই হচ্ছে রেজিমিক মিশ্রণ। ঠিক আছে, তাহলে আমাকে অবশ্যই এবং অবশ্যই এটা একটু জানতে হবে। নেক্সট তোমাকে যেটা জানতে হবে ডিআরএল কই পাওয়া যায়। দেখো ডি ল্যাকটিক অ্যাসিড যেটা, সেটা আমাদের মাসেলে পাওয়া যায়, মাংসপেশিতে। ঠিক আছে, আর এল ল্যাকটিক অ্যাসিড যেটা, সেটা পাওয়া যায় টক দইয়ে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা প্রশ্নে আসার মতো। ডি ল্যাকটিক অ্যাসিড কই পাওয়া যায়, এল ল্যাকটিক অ্যাসিড কই পাওয়া যায়। ওকে, তাহলে এই কথাগুলো যেন হচ্ছে ভুল না হয়। ঠিক আছে, এগুলো আমাকে একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এইবার আসো হচ্ছে অপ্রতিসম কার্বন পরমাণুর সংখ্যা ভিত্তিক, মানে ধরো একটা অপ্রতিসম কাইরাল কার্বন থাকলে সেই ক্ষেত্রে আলোক সক্রিয় সমাণু কয়টা হবে, যদি দুইটা থাকে কয়টা হবে, যদি আবার ভিন্ন থাকে তাহলে কয়টা হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি একটি অপ্রতিসম কাইরাল পরমাণু সহ, ঠিক আছে, সেটার ক্ষেত্রে একটি অপ্রতিসম যদি থাকে তাহলে তার আলোক সক্রিয় সমাণু হওয়া সম্ভব হচ্ছে 2টি। ঠিক আছে, আমরা বইয়ের কথাগুলো আগে একটু দেখে নেই। আবার দেখো দুইটা ভিন্ন, একই না ভিন্ন, ঠিক আছে, ভিন্ন কাইরাল কার্বন বিশিষ্ট যদি পরমাণু থাকে তাহলে সেই ক্ষেত্রে হওয়া সম্ভব হচ্ছে 4টি।
কিন্তু যদি দুইটা সদৃশ হয়, সদৃশ হয়, সদৃশ হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার হইতে পারে হচ্ছে 3টা। ঠিক আছে, তাহলে এই যে কথাগুলো আমাকে বলে দিল, এই কথাগুলা আমি হচ্ছে কিভাবে করে অ্যান্সারে বের করতে পারি। ঠিক আছে, বা কিভাবে করে আমি উত্তরে হচ্ছে বের করব, বা আমার প্রশ্নে যদি এই রকম করে বলা থাকে তাহলে আমি আসলে কিভাবে করে হচ্ছে অ্যান্সারটা করব, সেটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে এইটার ক্ষেত্রে দেখো, যদি আমাকে প্রশ্ন বলে যে দুইটা ভিন্ন রকম কাইরাল কার্বন আছে, তাহলে তাদের আলোক সক্রিয় সমাণু কয়টা, তাহলে আমি মনে রাখবো 2 টু দি পাওয়ার n। তার মানে মনে আছে যেখানে একটি মাত্র ছিল, তাহলে 2 টু দি পাওয়ার 1 অ্যান্সার ছিল কিন্তু 2। ঠিক আছে, যেটা 2 ছিল তোমাদের মনে আছে কিনা, 2 স্কোয়ার, ওইটার মান আসছিল কত, 4। ঠিক আছে, আর মনে রাখবা যখনই কোনো ভিন্ন রকম কাইরাল কার্বন থাকবে তখন কিন্তু এই ধরনের যৌগের কোনো মেসো যৌগ বা মেসো পরমাণু থাকে না। মেসো যৌগ আনতে গেলে একই রকম কাইরাল কার্বন বিশিষ্ট প্রয়োজন পড়বে। এখন আসো, একই রকম যদি থাকে বা সদৃশ যদি এই কথাটা বলে, তাহলে সেই ক্ষেত্রে এটার মান আসবে হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, তাহলে তোমার মনে আছে ওইখানে ছিল কয়টা, 2টা, তাইলে 2 স্কোয়ার মাইনাস 1, তার মানে 4 বিয়োগ 1 অ্যান্সার হচ্ছে কত, 3। ঠিক আছে, 4 বিয়োগ 1 অ্যান্সার হচ্ছে কত, 3। ঠিক আছে, তার মানে আমরা আসলে যেভাবে করে করেছি ওই জিনিসগুলোই একটু বইয়ের ভিতরে দেওয়া আছে, আমরা জাস্ট হচ্ছে একটু ঘোরায় করতেছি। ঠিক আছে, এখন তাইলে চলে আসো, আমরা যদি বইয়েরটাই চিন্তা করি, কারণ বইয়ে তো তোমাকে ওইভাবে ডিরেক্ট লাইনেও দিতে পারে, আবার তোমাকে হচ্ছে একটা যৌগ দিয়ে জিজ্ঞেস করতে পারে যে ভাইয়া এইটার ক্ষেত্রে হচ্ছে কীরকম আসবে। যেমন তোমাকে বলল যে ভাইয়া 2 ব্রোমো 3 ক্লোরোবিউটেন। ঠিক আছে, তাহলে তুমি লিখলা 2 ব্রোমো 3 ক্লোরোবিউটেন। ঠিক আছে, তাহলে 2 ব্রোমো 3 ক্লোরোবিউটেন, তাহলে এই যে জায়গাটাতে তোমার আসলো, এই জায়গাটায় কিন্তু ভিন্ন ধরনের কাইরাল কার্বন আসছে, তাই না? যেমন এটার ক্ষেত্রে তুমি দেখো হাইড্রোজেন, ব্রোমিন, কার্বন, মিথিলিন। এটার ক্ষেত্রে হাইড্রোজেন, ক্লোরিন আর হচ্ছে মিথিলিন। ঠিক আছে, তার মানে দুইটার ক্ষেত্রে কিন্তু আসলে হচ্ছে মিলে নাই, দুইটা ভিন্ন কাইরাল কার্বন বিশিষ্ট কেন্দ্র আসছে। ঠিক আছে, তাইলে যদি এই রকম কোনো একটা ভিন্ন থাকে তাহলে তুমি বুঝে গেলা যে এটা সূত্র কি, 2 স্কোয়ার, তার মানে এটাতে কয়টা হবে, 4টা। ঠিক আছে, মানে এটাতে তোমাকে একটু লিখতে হবে, লিখে দেখতে হবে আগে যে ভিন্ন আছে নাকি একই আছে। আবার তুমি যদি হচ্ছে দেখো, তোমাকে বলা হইলো যেমন এইটার ক্ষেত্রে দেখো এল টার্টারিক অ্যাসিড আর হচ্ছে ডি টার্টারিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে দেখো এইখানে সি, এটার পাশে আছে হাইড্রোজেন, হাইড্রোক্সিল, সরি কার্বক্সিলিক মূলক আর হচ্ছে কার্বন, আর এই কার্বনের এইখানেও আছে কার্বন, হাইড্রোজেন, হাইড্রোক্সিল মূলক, কার্বক্সিলিক মূলক। তার মানে দুইটাই কি একই হয়ে গেল না, কথাটা কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, একই হয়ে গেল না ভাইয়া? তাহলে একই যদি হয় তাহলে আমি বলেছি 2 স্কোয়ার মাইনাস হচ্ছে 1, তাহলে 4 বিয়োগ 1 ইকুয়াল কত, 3। ঠিক আছে, কথা ক্লিয়ার কিনা, বুঝেছি কিনা? ওয়ালাইকুম আসসালাম মৌমিতা, কথা বুঝতে পেরেছি কিনা? যদি বুঝতে পারি তাইলে পুরো বিষয়টা ক্লিয়ার, আমরা মোটামুটি সামনে আগাইতে পারবো। ঠিক আছে, আমরা বুঝতে পারছি কিনা? ক্লিয়ার সবাই? খুবই সহজ টপিক। ঠিক আছে, এমন না যে খুব কঠিন, তোমাকে জিনিসটা একটু 2-1 বার যদি হচ্ছে পড়ে ফেলো, সূত্র তো খুবই ইজি, ভিন্নর জন্য 2 স্কোয়ার, সরি 2 টু দি পাওয়ার n। ঠিক আছে, আর ভিন্ন হইলে সেখানে কোনো মেসো যৌগ আসবে না, একই হইলে মেসো যৌগ আসবে, সেটা কিন্তু মেসো যৌগর হচ্ছে সূত্র দেওয়া আছে। ঠিক আছে, 2 টু দি পাওয়ার n মাইনাস 2 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, আর যদি ভিন্ন হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, ক্লিয়ার কিনা?
ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সোমনুর। ওকে, আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি তাইলে। নেক্সট টপিকে দেখো বলা আছে হচ্ছে স্পট এক্সাম। ওকে, অ্যান্সার। গ্লুকোজের 4টি ভিন্ন অপ্রতিসম কার্বন আছে, তাহলে গ্লুকোজের আলোক সক্রিয় সমাণু কতটি? ভিন্ন কিন্তু বলেছি। ওকে, ভিন্ন কিন্তু বলেছি। ভিন্ন কিন্তু বলেছি। তাইলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে? প্রশ্নও সহজ, উত্তরও খুবই সহজ। একটু চিন্তা করো। দেখি কে বলতে পারে। 30 সেকেন্ড শেষ। ভেরি গুড সোমনুর। তাইলে আমার অ্যান্সার হচ্ছে কি 16, তাই না? তার মানে হচ্ছে যেহেতু 4টা ভিন্ন আছে, তার মানে 2 টু দি পাওয়ার n, n এর মান কত কাইরাল কার্বন? 4, 2 টু দি পাওয়ার 4, দ্যাট মিনস 16। ঠিক আছে, ভেরি গুড। ঠিক আছে, থ্যাংক ইউ মন্দিরা। ঠিক আছে, এইটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। এই প্রশ্নটার অপশন ঠিক আছে কিনা সেটা তোমরা বাসায় যাচাই করে বলবা। ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক। ওকে, আচ্ছা, এবার আসেন হচ্ছে আমার জৈব যৌগের সংকেত থেকে গাঠনিক সমানতা নির্ণয়। এটা একটা বইয়ের মধ্যে একটা লাইন দিয়ে দিয়েছে। আসলে হচ্ছে একটা যৌগের নাম দিয়ে সেটার কয়টা সমাণু হতে পারে, এই ধরনের প্রশ্ন আমাদের অনুশীলনীর মধ্যে আছে। কিন্তু আসলে এত কঠিন প্রশ্ন আসলে মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্টে এখন পর্যন্ত আসে না। আমি দেখাইলাম, আপনারাও দেখলেন। সো এখান থেকে আপনার যেটা আসবে বইয়ের মধ্যে যে কোশ্চেনগুলো আছে সেখান থেকে, বা বইয়ের লাইন যেটা আছে সেটা থেকে। তাহলে এখানে বলছে যদি 4টা থাকে তাহলে আমার হবে হচ্ছে 2টা, যদি 5টা থাকে তাহলে হবে 3টা, যদি 6টা থাকে তাহলে 5টা, যদি আমার 7টা থাকে তাহলে হবে 9টা, 10টা থাকলে হবে 75টা। আমি এই কথাটাই মনে রাখবো। আমি জাস্ট একটা ফোন নাম্বার মনে রাখবো। ঠিক আছে, প্রথমটা হচ্ছে কার্বনের নাম্বার। ঠিক আছে, 4, 5, 6, 7, 10। ঠিক আছে, 4, 5, 6, 7, 10। আর নাম্বারটা মনে রাখবো হচ্ছে 2, 3, ঠিক আছে, 5, 9 অ্যান্ড 75। ঠিক আছে, 2, 3, 5, 9, 75। ঠিক আছে, তাহলে আপনাকে জিজ্ঞেস করতে পারে, ধরেন আমরাই জিজ্ঞেস করলাম যে হচ্ছে যদি কোনো জায়গাতে হচ্ছে 10 কার্বন বিশিষ্ট কোনো যৌগ থাকে তাহলে আপনি তার কতগুলো সমাণু পেতে পারেন? তাহলে আপনি ধাপ করে অ্যান্সার করবেন, ভাই 10 কার্বন যেহেতু বলে ফেলেছেনই তাহলে আমার অ্যান্সার হচ্ছে 75টা। ঠিক আছে, কথা ক্লিয়ার? তার মানে আপনাকে কষ্ট করে লিখে লিখে আর বের করতে হবে না। স্যার আপনাকে একটা হিন্টস দিয়ে দিয়েছেন, যে কয়টা কার্বন নাম্বার হবে সেই কয়টা অনুযায়ী আপনি সমানতার একটা আইডিয়া করতে পারবেন। এবং বইয়ের বাইরে যেহেতু প্রশ্ন হবে না, এর বাইরে আশা করি আসবে না। তাহলে বলেন তো ভাই, এইটার উত্তর কি হবে? C4H9OH বিউটানল এর কয়টি গাঠনিক সমাণু আছে? কথাটা C4, কথাটা C4, কথাটা C4। অপশন দেখার দরকার নাই তো, C4 কয়টা হবে? ভেরি গুড সোমনুর। তাহলে যেহেতু C4 4, 4-এর পাশে কত ছিল? 2। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে 2টি। ওকে, নাও অ্যারোমেটিক হাইড্রোকার্বনস। দেখো অ্যারোমেটিক হাইড্রোকার্বনসের মধ্যে আমরা জানি অ্যারোমেটিক যৌগ কী কী আছে? বেনজিন, টলুইন, ফেনল, ফিউরান, পিরিথিন, তাই না? এগুলো ছিল হচ্ছে আমার অ্যারোমেটিক যৌগ। এই অ্যারোমেটিক যৌগ আসলে কি সেটা ডেফিনেশন বলা আছে, জাস্ট একবার একটু দেখে নিও। বেনজিন বা বেনজিন জাতক বেনজিনের মতো অসম্পৃক্ততাযুক্ত এবং হাকেল নিয়ম ভিত্তিক 4n+2 সংখ্যক সঞ্চরণশীল ইলেকট্রন সমন্বিত বলয়াকার জৈব যৌগকে অ্যারোমেটিক জৈব যৌগ বলে। ঠিক আছে, জাস্ট একবার একটু ডেফিনেশনটা একটু দেখে নিলাম। নেক্সট আমার যেটা লাগবে সেটা হচ্ছে এই কথাটা, অ্যারোমেটিক হাইড্রোকার্বনসের আরেক নাম হচ্ছে কি? অ্যারিন। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের আরেক নাম হচ্ছে কি? অ্যারিন। ঠিক আছে, ওকে। এখন আসেন হচ্ছে এই যে বিভিন্ন ধরনের হচ্ছে আমরা অ্যারোমেটিক যৌগের নাম পড়লাম,
এই জিনিসগুলো আসলে কোথা থেকে পাওয়া যায়? দেখেন বলা হয়েছে আলকাতরার আংশিক পাতনে, আমরা গুণগত রসায়নের যেখানে আপনার হচ্ছে আংশিক পাতন ছিল ওই জায়গার মধ্যে পড়েছিলাম যে আলকাতরার বিশোধনে আমরা যে বেনজিন, টলুইন, জাইলিন প্রভৃতি পাই সেটা করা হয় হচ্ছে অংশ পাতন বা আংশিক পাতনের সাহায্যে। তাহলে আলকাতরা থেকে আমরা এই তেলগুলা পাই, সরি এই যৌগগুলা পাই, বেনজিন, টলুইন, জাইলিন। তো ওই জিনিসটা শর্টকাটে বলেছে, এটা পুরাটা বলা আছে। আপনাকে যেটা জানতে হবে ভাইয়া বেসিক্যালি সেটা হচ্ছে লঘু তেলের উপাদান কি কি আছে, মধ্যম তেলের উপাদান কি কি আছে, ভারী তেলের উপাদান কি, সবুজ তেলের উপাদান কি, পিচ বা কোক কার্বনের উপাদান কি। ঠিক আছে, তাহলে দেখেন লঘু তেল আমরা পড়বো না, আমরা দেখেন লঘু তেলটা একটু পরে পড়বো, মধ্যম আর ভারীর মধ্যে একটু আসবো। দেখেন এখানে দুইটা কিন্তু কমন আছে, একটার নাম হচ্ছে ক্রিসাল, আরেকটার নাম হচ্ছে ন্যাপথলিন। এরা হচ্ছে কমন। ঠিক আছে, তাহলে আমি মনে রাখবো ক্রিসল আর হচ্ছে ন্যাপথালিন, এটা দুইটার মধ্যে আছে, ভারীর মধ্যেও আছে, মধ্যমের মধ্যেও আছে। তাহলে শুধুমাত্র ফেনল যেটা ভাইয়া সেটা হচ্ছে কি মধ্যম তেল, শুধুমাত্র কুইনলিন যেটা সেটা হচ্ছে কি ভারী তেল। ফেনলের আবার দেখো এইটা কিন্তু আমার লঘু তেলের মধ্যেও আছে, কিন্তু যদি তোমাকে ফেনল দুইটাই অপশনে থাকে তাহলে তুমি দুইটা চুজ করবা না, তুমি সবসময় মধ্যম তেলটাই ফেনলের জন্য চুজ করবা। ঠিক আছে, ওকে। নেক্সট সবুজ তেল, আমি মনে রাখি সিনথিনফ্রিন, সিনথ্রিনফ্রিন এইরকম কোনো কিছু যদি থাকে তখন সেটা হবে হচ্ছে আমার সবুজ বা ভারী তেল। ঠিক আছে, সরি সবুজ তেল। ঠিক আছে, সিনথ্রিন এগুলো যদি থাকে তখন সেটা হবে কি সবুজ তেল। আর কালা কুচকুচা সেটা হচ্ছে আমার কি পিচ। পিচ ঢালাই আমরা সবাই দেখছি কি দিয়ে দেওয়া হয়, কালা কুচকুচা জিনিস দিয়ে। তাহলে কোক কার্বন যেটা আছে আমার ভাইয়া সেটা আসলে পিচের উপাদান। তার মানে এইগুলা বাদে যা কিছু আছে বেনজিন, টলুইন, জাইলিন, ঠিক আছে, এগুলো সবই হবে কি লঘু তেল। ঠিক আছে, তাহলে আপনাকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার কি, ইম্পর্টেন্ট হচ্ছে আমার নামগুলা জানা। দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে আমার পাতন তাপমাত্রা। আমি এখানে যেটা পড়তাম সেটা হচ্ছে লাস্টেরটাকে মুখস্থ করতাম, 170, 230, 270, 400। ঠিক আছে, তাহলে আমাকে যদি কেউ জিজ্ঞেস করতো লঘু তেল কোন পর্যন্ত, আমি বললাম 170 পর্যন্ত। আমাকে যদি জিজ্ঞেস করতো তাহলে ভাই মধ্যম তেল কোন পর্যন্ত, আমি বলতাম 230 পর্যন্ত। আমাকে যদি জিজ্ঞেস করতো যে ভারী তেল কি, তাহলে আমি আপনার 270 পর্যন্ত বলতাম। আমাকে কেউ যদি জিজ্ঞেস করতে হচ্ছে ধরেন সবুজ তেল, তাহলে আমি বলতাম 400 পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমাকে যদি টোটাল রেঞ্জ জিজ্ঞেস করে তাহলেও আমার প্রবলেম নাই। আমাকে যদি বলে মধ্যম তেল আমি বলবো 171 থেকে 230। ঠিক আছে, তার মানে আপনি একটা শিখেন, ওকে, দুইটা পড়ার দরকার নাই, পর্যন্তটা শিখেন পুরাটা চলে আসবে, অথবা প্রথমটা শিখেন পুরাটা চলে আসবে। ঠিক আছে, তাহলে পর্যন্ত 170, 230, 270, 400, 400-এর উপরে। ঠিক আছে, ওকে। আর পার্সেন্টেজটা একটু একবার যদি চান একটু দেখে নিয়েন। ঠিক আছে, সবচেয়ে বেশি হচ্ছে কোক কার্বন 57.5, তার চেয়ে বড় হচ্ছে আমার সবুজ তেল, তার চেয়ে বড় হচ্ছে মানে উঠতেছে ভারী তেল, তার চেয়ে বড় হচ্ছে আমার মধ্যম তেল, সবচেয়ে কম হচ্ছে লঘু তেল। ঠিক আছে, মানে উঠতেছে, হ্যাঁ উঠতেছে উপরে। তাহলে 57, 20, 10, 7.55। ঠিক আছে, ওকে। তাহলে আমার সংখ্যাগুলো ইম্পর্টেন্ট, নামগুলো ইম্পর্টেন্ট, একটু এক দুইবার যদি বাসায় প্র্যাকটিস করেন ভাইয়া তাহলে আমার মনে হয় হচ্ছে ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এইবার আমার চলে আসেন হচ্ছে নেক্সট টপিকের দিকে। নেক্সট টপিকে যেটা আছে বেনজিন, টলুইন বিভিন্ন প্রস্তুত প্রণালী, এইটা থেকে কিছুই লাগবে না, আপনি এখান থেকে যেটা শিখবেন সেটা হচ্ছে নামগুলা, কোনটা থেকে কোনটা তৈরি করা হয়, এবং নামধারী যদি কোনো থাকে, নামধারে আমি দেখাই দিব, সেটার ক্ষেত্রে একটু এক্সটেন্স পড়তে হয়, তাপমাত্রা, প্রভাবক এবং চাপ। ঠিক আছে, তাহলে এই কয়েকটা জিনিস একটু এখান থেকে পড়তে হবে। যেমন এটা প্রস্তুত করা হয় বেনজোইক অ্যাসিডের লবণ থেকে, ফেনল এবং জিঙ্ক গুঁড়ার মিশ্রণ থেকে, অ্যাসিটিলিন থেকে বেনজিন তৈরি করা যায়। ঠিক আছে, গ্রিগনার্ড বিকারক থেকে বেনজিন তৈরি করা যায়, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আমার হচ্ছে প্রস্তুত করা যায়। ঠিক আছে, আচ্ছা এইখানে দেখেন আরেকটা কথা বলা আছে যেটা হচ্ছে উডস ফিগিট বিক্রিয়া। আপনাদের মনে আছে আমাদের প্রশ্ন এসেছিল উডস ফিগিট বিক্রিয়া, তাই না ভাইয়া? তাহলে আপনি দেখেন শুষ্ক ইথারে দ্রবীভূত সোডিয়াম ধাতু এবং ক্লোরোবেনজিন মিথাইল ক্লোরাইড, এই যে ক্লোরাইডটা এটাকে প্রতিস্থাপন করলো কি মূলক দিয়ে, মিথিলিন মূলক। তাহলে এই জায়গাতে একটা কার্বনের সংখ্যা বেড়ে গেল না? তাহলে এই যে আরোহ পদ্ধতি এটাই আসলে কি উডস ফিগিট বিক্রিয়া। ঠিক আছে,
তাহলে উডস-ফিগিট বিক্রিয়া থেকে আমরা বেনজিনের একটা যৌগ সেটার নাম কি টলুইন তৈরি করতে পারি, ঠিক আছে। ওকে, তাহলে এই কথাগুলো আপনাকে একটু মাথায় আনতে হবে, ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, পেট্রোল বা গ্যাসোলিন কত তাপমাত্রায় পাওয়া যায়? 35 থেকে 175 ডিগ্রি সেলসিয়াস। এবং হচ্ছে বর্তমানে বা 90% বেনজিন, বাণিজ্যিক বেনজিন পেট্রোলিয়াম থেকেই উৎপন্ন করা হয়, ঠিক আছে। তাহলে এই কথাগুলো আমাকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের বিক্রিয়া, ঠিক আছে, এটা আমরা একটু মনে রাখবো। এখন যেহেতু এটা একটা অসম্পৃক্ত যৌগ, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার মনে আছে আমার দুইয়ের সাথে আমার কে কে ছিল, সংযোজন বিক্রিয়া ছিল, তাই না? 23 সমান সমান কি ছিল? সংযোজন। তাহলে যেহেতু এটা বেনজিন এবং এটা একটা অসম্পৃক্ত যৌগ, তার মানে এটা কি ধরনের বিক্রিয়া দিবে ভাইয়া? এটা সাধারণত সংযোজন বিক্রিয়া দিবে। আর সম্পৃক্ত যৌগের সাথে, তাহলে সম্পৃক্ত ছিল এক, ঠিক আছে, এক মানে মনে আছে, এক মানে ছিল অপ্র, ঠিক আছে। তাইলে এটা অবশ্যই কি ধরনের বিক্রিয়া দিবে? হয় অপসারণ, নাইলে প্রতিস্থাপন, ঠিক আছে। তাহলে ওই কথাগুলো যদি একটু মাথায় থাকে তাহলে আপনি মোটামুটি অ্যান্সার কিন্তু মানে আপনার চলে আসবে, মিস হবে না ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট একটা কথা আছে, সেটা হচ্ছে গ্যামাক্সিন বা লিন্ডেন, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। যে এই যে বেনজিন হেক্সাক্লোরাইড, এটার আরেক নাম কি? গ্যামাক্সিন, এটা প্রশ্নে আসছে, ঠিক আছে। এটা সাধারণত এক ধরনের কি, এটা সাধারণত এক ধরনের জীবাণুনাশক। এখানে কি প্রভাবক ব্যবহৃত হয় গ্যামাক্সিন উৎপাদনে? নিকেল কত ডিগ্রি সেলসিয়াস? 200 ডিগ্রি, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড, ঠিক আছে, এই কথাটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে। আচ্ছা, এটা তেমন লাগবে না। নাইট্রেশন বিক্রিয়া, এটাতে খালি হচ্ছে আপনি শুধুমাত্র টেম্পারেচার প্রভাবক, এটা একটু মনে রাখবেন, 60 ডিগ্রি সেলসিয়াস এবং সালফিউরিক অ্যাসিড গাঢ়। ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশনের ক্ষেত্রে আমরা প্রভাবক হিসেবে কি ব্যবহার করি? অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। এবং এটা থেকেও আমার কি উৎপাদিত হয়? এটা থেকে আমার উৎপাদিত হয় হচ্ছে আমার টলুইন, ঠিক আছে। তাহলে আমরা এটাও একটু জাস্ট প্রভাবকটার নাম মনে রাখবো। অ্যারোমেটিসিটি, আপনারা একটা কথা পড়েছেন হাকেল তত্ত্ব, ওকে। তাহলে হাকেল নিয়ম আসলে কি? যাদের ক্ষেত্রে সঞ্চরণশীল ইলেকট্রন আছে এবং এটার নাম্বার কত হবে? এটার নাম্বার হবে 4n+2। এই যে n, এই n মানে হচ্ছে কি ভাইয়া? বেনজিন বলয়। এই n মানে কি ভাইয়া? বেনজিন বলয়, ঠিক আছে। n মানে হচ্ছে কি ভাইয়া? বেনজিন বলয়, ঠিক আছে, ওকে। তাহলে এই যে n, এটা মানে হচ্ছে আমার কি ভাইয়া? বেনজিন বলয় বা বেনজিন চক্র। এখন আপনি যখন পড়ার মধ্যে যাচ্ছেন, দেখেন এই জায়গাতে অনেকগুলো যৌগের নাম বলা আছে। আপনি মোটামুটি এই যৌগগুলোর নাম জানেন, যেমন সাইক্লোপ্রোপিনাইল, এইটা কিন্তু কি? সাইক্লো মানে অ্যালিফেটিক যৌগ, তাই না? সাইক্লো মানে কি ভাইয়া? অ্যালিফেটিক যৌগ। তাহলে অ্যালিফেটিক যদি আমার হয় তাহলে সেখানে কোনো চক্র নাই, তাহলে আলটিমেটলি n মানে 0। আর 4n যদি 0 হয়ে যায় তাহলে শুধু থাকে 2। তার মানে দেখেন সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন যেটা, এইটার ক্ষেত্রে আমার হাকেল মান আসতেছে হচ্ছে 2। তার মানে এখানে দুইটা সঞ্চরণশীল ইলেকট্রন আছে, ওকে। দেখেন বেনজিন, পিরিডিন, ফিউরান প্রত্যেকেই চক্র একটা, এই জন্য তাদের সবার মান 666, ওকে। দুইটা মনে রাখতে হবে, একটা হচ্ছে ন্যাপথালিন, আরেকটা হচ্ছে অ্যানথ্রাসিন। আপনি মনে রেখেছেন ন্যাপথালিন হচ্ছে আমার ভারী তেল অথবা মধ্যম তেল, দুইটা যে কোনোটাই হইতে পারে। কিন্তু অ্যানথ্রাসিন কিন্তু হচ্ছে আমার সবুজ তেল, এবং সবুজ তেল এটার সবই বেশি ছিল, টেম্পারেচারও বেশি ছিল, পার্সেন্টেজও বেশি ছিল, তাই না? তাহলে আপনি মনে রাখবেন এটার চক্রও বেশি হবে। তাহলে ন্যাপথালিন হচ্ছে 2টা আর অ্যানথ্রাসিন হচ্ছে 3টা, ঠিক আছে। তাহলে ন্যাপথালিনের ক্ষেত্রে মান আসবে হচ্ছে 10, অ্যানথ্রাসিনের ক্ষেত্রে মান আসবে হচ্ছে 14, ঠিক আছে। তাহলে এই নাম্বারগুলো আপনাকে একটু মনে রাখতে হবে, কারণ এগুলো মেডিকেলে হঠাৎ করে দিয়ে দেয়, যখন দিয়ে দেয় তখন আসলে হচ্ছে পরীক্ষার হলে ভুল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। অ্যান্সার, যদি কোনো অ্যারোমেটিক যৌগে 5টা সার্কেল থাকে তাহলে তার পাই ইলেকট্রন কয়টা বা সঞ্চরণশীল ইলেকট্রন কয়টা থাকবে? অ্যান্সার কয়টা হবে? ফার্স্ট কয়টা হবে? কয়টা হবে?
কয়টা হবে? ওকে, গুড সোমনুর। তাহলে আমার 4n, তাহলে 4 গুণ 5 যোগ হচ্ছে 2, তার মানে 4 5 20 আর 2 হচ্ছে 22। ঠিক আছে, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ মন্দিরা, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, কোনো অ্যারোমেটিক যদি 30টা পাই ইলেকট্রন থাকে তাহলে আমার সার্কেল কয়টা হবে? ঠিক আছে, তাহলে 30 যদি হয় আমার নাম্বার, তাহলে 4n প্লাস 2 ইজ ইকাল টু হচ্ছে 30, তার মানে 4n is equal to 30 minus 2, 28. That means n is equal to 28 divided by 4. That means 7. ঠিক আছে, তাহলে এটা কয়টা আসছে? 7টা। ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, লাস্ট টপিক আজকের, যেটা হচ্ছে এই চার্টটা। হ্যাঁ, আমরা এই চার্টটার ক্ষেত্রে যে কাজটা করব সেটা হচ্ছে, দেখেন আমরা ওখান থেকে নিয়ে এসে জাস্ট এইটুকু একটু মনে রাখবো, তাইলে আমার হয়ে যাবে। ওকে, দেখেন যেটা অ্যালিফেটিক যৌগ সেটা আসলে হচ্ছে কি একটা শিকল, তাই না? মুক্ত শিকল যৌগ, এটার মধ্যে কোনো আপনার হচ্ছে বন্ধন নাই, মানে হচ্ছে দ্বিবন্ধন ত্রিবন্ধন এরকম কোনো হিসাব নাই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যালিফেটিক, সরি এটা হচ্ছে অ্যালিফেটিক, সরি এটা হচ্ছে আমার মুক্ত শিকল। আর অ্যারোমেটিক যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কি আবদ্ধ জায়গা, তাই না? তাহলে এইটা আমার নর্মালি হচ্ছে একটা কি বদ্ধ শিকল। ঠিক আছে, তাহলে এটা মুক্ত, এটা বদ্ধ। অ্যালিফেটিক যে যৌগগুলো আছে এই যৌগগুলোর মধ্যে যেমন ধরেন মিথেন, কার্বন, H4। ঠিক আছে, তার মানে এইখানে আমার শতকরা পরমাণুর হিসেবে কার্বনের পরিমাণ আসবে হচ্ছে কি কম। আর এই জায়গাতে বেনজিনের সিগন্যালটা যদি আপনি চিন্তা করেন C6H6, তার মানে 1:1। ঠিক আছে, তার মানে এই জায়গাতে আমার যেই পরিমাণ কার্বনের আছে সেটা শতকরা হার অ্যালিফেটিক যৌগের চেয়ে অবশ্যই বেশি হবে। ঠিক আছে, ওকে। সম্পৃক্ততা ও অসম্পৃক্ততা অ্যালিফেটিকের ক্ষেত্রে দুইটাই আছে, যেমন অ্যালকেন সম্পৃক্ত, অ্যালকিন অ্যালকাইন অসম্পৃক্ত। অ্যারোমেটিক এটা হচ্ছে দ্বিবন্ধন, তাই না? তার মানে এটা অবশ্যই আমার আসবে কি অসম্পৃক্ত। ঠিক আছে, আচ্ছা। ব্রোমিন বেয়ার পরীক্ষা, যাটা হচ্ছে আমার কি সম্পৃক্ত অসম্পৃক্ততার পরীক্ষা, তাই না? তার মানে যারা ব্রোমিন এবং বেয়ারের পরীক্ষা দিবে তাদের হচ্ছে বর্ণ দূর হবে, তাই না? তাহলে আলটিমেটলি এটা কে দিবে? হ্যাঁ, দিবে হচ্ছে অ্যালিফেটিক যৌগ, দিবে না কে অ্যারোমেটিক যৌগ। ঠিক আছে, হ্যালাইডের সক্রিয়তা অ্যালিফেটিকটা অধিক সক্রিয়, অ্যারোমেটিকটা একটু কম সক্রিয়। এবং হাইড্রোক্সি যৌগের ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে অ্যালকোহল সাধারণত কিছুটা নিরপেক্ষ ভূমিকা পালন করে, আর ফেনল সাধারণত কিছুটা অম্লধর্মিতা প্রদর্শন করে। ঠিক আছে, তাহলে এই কথাগুলো মোটামুটি আমার বইয়ের মধ্যে আছে। আমরা এই কথাগুলাই একটু টেকনিক্যালি জাস্ট হচ্ছে ছোট করে নিয়ে আসছি, তাহলে আপনাকে জাস্ট মনে রাখলেই চলছে যে সাধারণত আমার মুক্ত শিকলকে অ্যালিফেটিক, আমার হচ্ছে সম্পৃক্ত অসম্পৃক্ততাকে অ্যালিফেটিকের ক্ষেত্রে, বেয়ার ব্রোমিন পরীক্ষা কে দিতে পারে অ্যালিফেটিকের ক্ষেত্রে, কার্বনের পরিমাণ কার কম অ্যালিফেটিকের ক্ষেত্রে, কিন্তু হ্যালাইডের সক্রিয়তা কার বেশি অ্যালিফেটিকের ক্ষেত্রে। আর হাইড্রোক্সি যেগুলো হচ্ছে যৌগ আছে অ্যালকোহল, এই যৌগগুলোর ক্ষেত্রে সাধারণত আমার নিরপেক্ষ অবস্থানে থাকে, আর অ্যারোমেটিকটা কিছুটা অম্লধর্মী অবস্থা থাকে। ঠিক আছে, সো আমার মনে হয় যে দ্যাটস ইট। ওকে, সবাই আজকের ক্লাসটা আমার মনে হয় যে হচ্ছে সবাই মোটামুটি হচ্ছে শুনেছেন, এবং আমি আসলে ধারণা করতে পারছিলাম যে আসলে আপনারা ক্লাসের মাঝখানেই আছেন, কারণ দু একটা জায়গাতে যখন দেখা যাচ্ছে যে আমি আপনাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করছি বা স্পট এক্সাম দিচ্ছি, আপনারা মোটামুটি হচ্ছে খুব দ্রুত উইদিন 25 to 30 সেকেন্ডসের ভিতরে আমাকে অ্যান্সারটা করে দিতে পারছেন, তার মানে মোটামুটি হচ্ছে আপনারা ইন্টারেক্টিভ ছিলেন। ঠিক আছে, তো আমি বলবো যে যারা ক্লাসটা করেন নাই তারা একটু ক্লাসটা আবার একটু দেখে নেবেন। ঠিক আছে, বা কোনো জায়গাতে যদি কোনো প্রবলেম থেকে থাকে সেটা আমাদেরকে একটু জানাবেন, বা হচ্ছে আমাদেরকে কমেন্ট করবেন, অথবা হচ্ছে ক্লাসটা আরেকবার একটু দেখে নেবেন। ঠিক আছে, তো সবার জন্য অনেক শুভকামনা থাকলো। আশা করি আমরা শুরু করলাম মাত্র, অনেক দূর লম্বা একটা জার্নি আমাদেরকে করতে হবে, কিন্তু জার্নি আপনি যেটা করবেন সেটা আপনাকে এখনই ডিসাইড করে যে হ্যাঁ আমি এই জায়গাটাতে আসতে চাচ্ছি,
এবং আমি এইটা আমার টার্গেট 1 বছর পরে যেন আমি আমাকে এই জায়গায় দেখতে পাই। আপনাকে এখন থেকে এই প্ল্যানটা করে আগাইতে হবে, কারণ আসলে সফলতা এবং বিফলতা এই দুইটার মধ্যে পার্থক্য আসলে খুব কম, আপনি নিজেই কিন্তু তার প্রমাণ। সুতরাং যদি আমরা শুরুটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল না করি, তাহলে আসলে হচ্ছে নিজেকেই কিছুটা পিছিয়ে রাখা হয়, ঠিক আছে? সুতরাং আমি আশা করব সবাই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবেন, প্রিপারেশন শুরু করবেন। ইনশাল্লাহ আমরা একটা ভালো রেজাল্টের অপেক্ষায় থাকলাম, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।